আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা যে সাবজেক্টটা বা যে কোর্সটা করবো সেটা হচ্ছে বাংলাদেশ স্টাডিজ। বাংলাদেশ স্টাডিজ হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখে সকাল 11টা থেকে 12টা টাইম। তো এই আমি যে ভিডিওটা শুরু করছি এগুলো হইতেছে মিড টার্ম, মানে পুরা 3 মাসের পড়া একটা ভিডিওতে কাভার হবে। এখানে মোট 13টা পেজ আছে। এই 13টা পেজ পড়লে ইনশাল্লাহ মিড টার্মের ফুল, মানে আমাদের হচ্ছে 3 মাস সময়ে যে পড়াগুলো পড়ানো হয়েছে সেগুলো একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো এগুলো ওয়ান টাইম ভিডিও হবে, আমি কোনো এডিট করব না, কারণ এক্সাম খুব কাছে, একবারে যা হবে ওয়ান টাইম। তো ফার্স্টে আমরা দেখতে পারতেছি যে টপিকটা, সেটা হচ্ছে বেঙ্গল ডেল্টা। তো বেঙ্গল ডেল্টা থেকে যে চারটা সাজেশন দেওয়া হয়েছে, চারটা কোশ্চেন দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে এই যে 4 নাম্বার কোশ্চেনটা শিটে নাই, আমার খাতায় আছে, ওইটা আমি পরে পড়াবো, বা ওটা না পড়লেও এটা তো ইম্পর্টেন্ট না। যেটা পড়াইতেছে সেটা হইতেছে এখানে বেঙ্গল ডেল্টা থেকে মোট 4টা কোশ্চেন আছে। তো ফার্স্ট কোশ্চেনটা হইতেছে ফরমেশন অ্যান্ড প্রসেস অফ দ্য বেঙ্গল ডেল্টা। বেঙ্গল ডেল্টা আসলে জিনিসটা কি? বেঙ্গল ডেল্টা হইতেছে, আর বেঙ্গল ডেল্টার যে ফরমেশন কীভাবে হয়েছে এবং বেঙ্গল ডেল্টার যে প্রসেসেস। তো ফার্স্টে আমরা পড়বো যে বেঙ্গল ডেল্টা আসলে কি। দ্য বেঙ্গল ডেল্টা ওয়াজ ফর্মড থ্রু এ লং জিওলজিক্যাল প্রসেস ইনভলভিং দ্য ডিপোজিশন অফ সিডিমেন্টস ক্যারিড বাই মেজর রিভার। বেঙ্গল ডেল্টা হইতেছে এরকম একটা ফর্ম যেখানে অনেক লম্বা সময় ধরে অনেক লম্বা একটা জিওলজিক্যাল প্রসেস ইনভলভিং হয়েছে, অনেক লম্বা একটা জিওলজিক্যাল প্রসেসের কারণে দ্য ডিপোজিশন অফ সিডিমেন্ট হইতেছে পলিমাটি, আর ডিপোজিশন হইতেছে এই যে বিভিন্ন নদী থেকে বা পানির সাথে যেই খনিজ পদার্থগুলা পানির সাথে বালু, মাটি, কাদামাটিগুলা যেই পদ্ধতিতে ডিপোজিশন অফ সিডিমেন্ট, মানে ডিপোজিট মানে কি, আমরা ব্যাংকে ডিপোজিট করে না, মাসে মাসে কিছু টাকা দেয়, এটা ডিপোজিট শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। ডিপোজিট মানে কি, যে মাসে মাসে ওই যে ব্যাংকে কিছু টাকা দেয় বা কেউ 500 টাকা ডিপোজিট করে। তো ডিপোজিশন অফ সিডিমেন্ট মানে হইতেছে, সিডিমেন্ট মানে তো পলিমাটির স্থানান্তরিত বা পলিমাটি একটু করে জমা হয়ে ক্যারিড বাই মেজর যে রিভারগুলো আছে বাংলাদেশের, এই গঙ্গা, ব্রহ্মপুত্র আর হইতেছে মেঘনা, এই 3টা নদী থেকে ডিপোজিশন অফ সিডিমেন্ট ক্যারিড বাই মেজর রিভার, মানে এই যে মেজর রিভার থেকে ডিপোজিশন অফ সিডিমেন্ট হয়ে বেঙ্গল ডেল্টা গঠিত হয়। আবার পড়ি যে দ্য বেঙ্গল ডেল্টা ওয়াজ ফর্মড থ্রু এ লং জিওলজিক্যাল প্রসেস ইনভলভিং দ্য ডিপোজিশন অফ সিডিমেন্ট ক্যারিড বাই মেজর রিভার্স। ফরমেশনটা কি? ফরমেশন হইতেছে দ্য ডেল্টা ওয়াজ মেইনলি ফর্মড বাই দ্য কম্বাইন্ড অ্যাকশন অফ 3 rivers. Delta mainly formed by the combined action of 3 rivers. Delta mainly formed by the combined action of 3 rivers. আমি কেন বারবার বলতেছি, যাতে এই ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের মোটামুটি ব্রেনের হয়ে যায়, সেজন্য একটা লাইনই বারবার বলতেছি। এই লাইনটার মানে কি, যে ডেল্টা হইতেছে মেইনলি ফ্রম হইছে একটা অ্যাকশন অফ 3 রিভার, 3টা রিভারের একটা অ্যাকশনে এই ডেল্টা গঠিত হয়েছে। কোন 3টা রিভার? দ্য গঙ্গাস রিভার, দ্য ব্রহ্মপুত্র রিভার অ্যান্ড দ্য মেঘনা রিভার। এই যে 3টা রিভার, দিস রিভার্স অরিজিনেট ফ্রম দ্য হিমালয়ান। এই 3টা রিভারের যে অরিজিন সেটা হইতেছে হিমালয় থেকে, মানে পাহাড় পর্বত থেকে অরিজিন হয়েছে, এবং হিমালয়ান রিজন থেকে এই দিস রিভার অরিজিনেট ফ্রম দ্য হিমালয়ান রিজন অ্যান্ড ক্যারি এ হিউজ অ্যামাউন্ট অফ সিডিমেন্ট, এবং এগুলা ক্যারি করে একটা হিউজ অ্যামাউন্ট অফ সিডিমেন্ট। হিউজ অ্যামাউন্ট মানে কি, অনেক বেশি একটা অ্যামাউন্টে, সিডিমেন্ট মানে হইতেছে পলিমাটি, অনেক বেশি পরিমাণের পলিমাটি, সাচ অ্যাজ সিডিমেন্ট মানে বুঝাইতেছে, সাচ অ্যাজ মানে উদাহরণস্বরূপ, স্যান্ড মানে বালি, সিল্ট অ্যান্ড স্টোন মানে তো পাথর,
আবার পড়ি, দ্য রিভার অরিজিনেট ফ্রম দ্য হিমালয়ান রিজন অ্যান্ড ক্যারি এ হিউজ অ্যামাউন্ট অফ সিডিমেন্ট সাচ অ্যাজ স্যান্ড, সিল্ট অ্যান্ড স্টোনস। When the rivers flow towards the Bay of Bengal, their speed decrease. এখানে বলতেছে যে এই যে তিনটা রিভার হিমালয়ান থেকে সৃষ্টি হয়েছে, এই তিনটা রিভার হিউজ পরিমাণের সিডিমেন্ট বহন করে। যখন এই তিনটা রিভার ফ্লো হয় টুয়ার্ডস বে অফ বেঙ্গল, এই তিনটা রিভার ওই হিমালয় থেকে সৃষ্টি হয়ে যখন ফ্লো টুয়ার্ডস দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে যখন পতিত হয়, দেয়ার স্পিড ডিক্রিজ, তখন এই রিভারের যে স্রোতের স্পিড কমতে থাকে। অ্যাজ এ রেজাল্ট দ্য সিডিমেন্ট দে ক্যারি আর গ্র্যাজুয়ালি ডিপোজিট অ্যাট দ্য রিভার মাউথ। তখন যেটা হয়, এই কারণে যেহেতু তাদের স্পিডটা কমতে থাকে যখন বঙ্গোপসাগরে পতিত হয়, অ্যাজ এ রেজাল্ট দ্য সিডিমেন্ট দে ক্যারি আর গ্র্যাজুয়ালি ডিপোজিট অ্যাট দ্য রিভার মাউথ। তখন রিভার মাউথ মানে নদীর মুখে এই যে সিডিমেন্টগুলো জমা হতে থাকে। ওভার থাউজেন্ড অফ ইয়ার, হাজার হাজার বছরে দ্য accumulation of these sediments created a vast low-lying landmass known as Bengal Delta. এই যে অ্যাকিউমুলেশন মানে হইতেছে সঞ্চয়। ওভার হাজার হাজার বছর ধরে এই প্রসেসটা চলমান থাকে এবং আস্তে আস্তে সঞ্চিত হয় দিস সিডিমেন্টগুলা। এই যে সিডিমেন্টগুলা সঞ্চিত হয় হাজার হাজার বছর ধরে, তারপরে কি হয়, ক্রিয়েটেড এ ভাস্ট লো-লাইং ল্যান্ড মাস মানে কি, একটা নিচু সমতল ভূমির সৃষ্টি হয়, যেটার নামই হইতেছে নোন অ্যাজ বেঙ্গল ডেল্টা। দিস সিডিমেন্ট ক্রিয়েটেড এ ভাস্ট লো-লাইং ল্যান্ডমাস, নিচু সমতল ল্যান্ডমাস নোন অ্যাজ দ্য বেঙ্গল ডেল্টা, এইটারই বেঙ্গল ডেল্টা বলে। Historically, the Ganga and Brahmaputra river chains their courses several times, building different smaller deltas and later bounding them before forming. এটা বোঝা লাগবে না, এটা জাস্ট এমনি গঙ্গা আর ব্রহ্মপুত্র নদীর আগের কথা বলছে, যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র আগে অন্য একটা দিকে বা অন্য একটা রাস্তায় প্রবাহিত হইতো, বাট পরবর্তীতে তারা তাদের রাস্তা চেঞ্জ করছে এবং সেই নেক্সট যে রাস্তাটা নতুন যে প্রবাহমান হয়েছে সেইটা হইতেছে দ্য প্রেজেন্ট ডেল্টা সিস্টেম। আচ্ছা, এটা পড়া লাগবে না, কিন্তু এই নিচের তিন লাইনের থেকে ইম্পর্টেন্ট হইতেছে যে এখান থেকে এই এতটুকু বেঙ্গল ডেল্টার যে ফরমেশনটা, বেঙ্গল ডেল্টা আসলে কি, এই এখান থেকে এতটুকু পড়লে আমরা বুঝতে পারি। এরপরে হচ্ছে বেঙ্গল ডেল্টার প্রসেস। দ্য ফরমেশন অফ বেঙ্গল ডেল্টা occur through several natural process. আমরা পড়লাম ফরমেশন, যে আসলে বেঙ্গল ডেল্টাটা কোন ফর্মুলায় তৈরি হয়। ফর্মুলা হইতেছে পলিমাটি, তারপরে বিভিন্ন ওই যে পানির সাথে যে খনিজ পদার্থগুলো আসে সেইগুলা জমা বেঙ্গল ডেল্টাটা তৈরি হয়। এটা হইতেছে বেঙ্গল ডেল্টার ফর্মুলা। এখন হইতেছে প্রসেস, যে বেঙ্গল ডেল্টাটা কোন প্রসেসে তৈরি হয়। এটা হইতেছে এলিমেন্ট। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হইতেছে ফর্মুলা বা এলিমেন্ট। বেঙ্গল ডেল্টার যে এলিমেন্টগুলো, এলিমেন্টগুলো কই থেকে আসে, কেমনে জমা হয়, জমা হইয়া বেঙ্গল ডেল্টা গঠিত হয়। এখন এই যে গঠিত যে হইতেছে এটার যে প্রসেসটা সেটা বলবো। তো এখানে কয়েকটা ধাপ আছে প্রসেসের, যে ধাপগুলা সেটা হইতেছে এক নাম্বার পয়েন্ট হইতেছে সিডিমেন্ট ট্রান্সপোর্ট ডিপোজিশন, 2 নাম্বার, 3 নাম্বার ডেল্টা বিল্ডিং, 4 নাম্বার রিভার কোর্স চেঞ্জ, 5 নাম্বার রিভার কনফ্লুয়েন্স। আর নাই, এই 5টা পয়েন্টই। তো প্রসেসে 5টা পয়েন্ট, কয়টা পয়েন্ট? 5টা পয়েন্ট। সিডিমেন্ট ট্রান্সপোর্ট, ডিপোজিশন, ডেল্টা বিল্ডিং, রিভার কোর্স চেঞ্জ, রিভার কনফ্লুয়েন্স। আবার পড়ি, সিডিমেন্ট ট্রান্সপোর্ট, 2 নাম্বার ডিপোজিশন, 3 নাম্বার ডেল্টা বিল্ডিং, 4 নাম্বার রিভার কোর্স চেঞ্জ, 5 নাম্বার রিভার কনফ্লুয়েন্স।
সিডিমেন্ট ট্রান্সপোর্ট বলতে আসলে কি বুঝাইতেছে? সিডিমেন্ট ট্রান্সপোর্ট বলতে বুঝাইতেছে দ্য গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র ক্যারি লার্জ কোয়ান্টিটিস অফ সিডিমেন্ট। গঙ্গা এবং ব্রহ্মপুত্র ক্যারি করে একটা লার্জ কোয়ান্টিটিতে সিডিমেন্ট ফ্রম হিমালয়ের থেকে একটা বড় কোয়ান্টিটিস লার্জ কোয়ান্টিটিস অফ সিডিমেন্ট বহন করে এই গঙ্গা আর ব্রহ্মপুত্র। মেঘনা থেকে গঙ্গা এবং ব্রহ্মপুত্র বেশি অ্যামাউন্টের সিডিমেন্ট ক্যারি করে কোথা থেকে? হিমালয় থেকে ক্যারি করে এই বেশি হিমালয় থেকে একটা লার্জ কোয়ান্টিটিস অফ সিডিমেন্ট ক্যারি লার্জ কোয়ান্টিটিস অফ সিডিমেন্ট। তারপর হচ্ছে ডিপোজিশন হইতেছে হোয়েন দিস রিভার্স ডিপোজিশন হোয়েন দিস রিভার্স রিচ দ্য বে অফ বেঙ্গল the flow slows down and sediment settle at the river mouth. সিডিমেন্ট মানে তো বুঝালাম সিডিমেন্ট ট্রান্সপোর্ট পয়েন্টটা দিয়ে আমরা কি বুঝলাম যে সিডিমেন্টটা কোথা থেকে আসে? এই দুইটা নদী থেকে সবচেয়ে বেশি পরিমাণে আসে এবং এটা কই থেকে আসে? ফ্রম দ্য হিমালয়াস। তারপর হচ্ছে 2 নাম্বার ডিপোজিশন হোয়েন দ্য রিভার রিচ দ্য বে অফ বেঙ্গল। যখন রিভারটা সমুদ্রে পতিত হয়, আমাদের বঙ্গোপসাগরে এসে পৌঁছায়, তখন দ্য ফ্লো স্লোস মানে হইতাছে স্রোতের বেগ কমে যায়। দ্য ফ্লো স্লোজ ডাউন অ্যান্ড সিডিমেন্ট সেটেল অ্যাট দ্য রিভার মাউথ। যখন স্রোতের বেগটা কমে যায় তখন সিডিমেন্টগুলা কই সেটেল হয়? রিভার মাউথ, নদীর মুখে এগুলা জমা হয়। তারপর 3 নাম্বার হইতেছে ডেল্টা বিল্ডিং মানে কি? ডেল্টা বিল্ডিং হইতেছে কন্টিনিউয়াস ডিপোজিশন। ডেল্টা বিল্ডিং মানে হইতেছে এই যে, এটা তো বুঝলাম সিডিমেন্ট, তারপর সিডিমেন্টগুলা ডিপোজিশন হইতেছে মানে যে স্রোত কমার কারণে যখন এটা সমুদ্রের মধ্যে পতিত হইতেছে তখন স্রোত কমার কারণে ওই যে পানির সাথে যে সিডিমেন্টগুলা ছিল সেগুলা নদীর মুখে জমতে থাকে অ্যাট দ্য রিভার মাউথ, সেটেল অ্যাট দ্য রিভার মাউথ। এটা হলো ডিপোজিশন গেল। এরপরে হইতেছে এই যে জমার পরে কি হইতেছে? ডেল্টা বিল্ডিং। 3 নাম্বার পয়েন্ট কি? ডেল্টা বিল্ডিং মানে ডেল্টার তৈরি হইল। কন্টিনিউয়াস ডিপোজিশন এই যে এই ঘটনাটা, নদীর স্রোত কন্টিনিউয়াসলি প্রবাহিত হইতেছে কই? বঙ্গোপসাগরে, এবং তার স্রোত কন্টিনিউয়াসলি কমতেছে, মানে এটা তো চলমান, কমার কারণেই তো ওই পানির সাথে যেই সিডিমেন্টগুলো ছিল, খনিজ পদার্থগুলো ছিল, সেগুলো রিভার মাউথে জমা হতে লাগলো। তো এই যে এই কন্টিনিউয়াস ডিপোজিশন, এই যে সিস্টেমটাকে বলা হইতেছে ডিপোজিশন। কন্টিনিউয়াস ডিপোজিশন গ্র্যাজুয়ালি এক্সটেন্ডস দ্য ল্যান্ড সাউথওয়ার্ড ইনটু দ্য বে অফ বেঙ্গল। এই যে কন্টিনিউয়াস ডিপোজিশন গ্র্যাজুয়ালি এক্সটেন্ডস দ্য ল্যান্ড সাউথওয়ার্ড ইনটু দ্য বে অফ বেঙ্গল। এইভাবে কন্টিনিউয়াসলি হইতে একটা দ্য ল্যান্ড সাউথওয়ার্ড ইনটু দ্য বে অফ বেঙ্গলের দক্ষিণ পাশে একটা ল্যান্ডের জন্ম হতে লাগলো। রিভার কোর্স চেঞ্জ। 4 নাম্বার পয়েন্ট, রিভার কোর্স চেঞ্জ। Over a time, the river shifted their path, creating new channel and deposition sediments in different areas. অনেক লম্বা একটা সময় ধরে এই যে রিভারগুলো শিফট হয়েছে দেয়ার পাথ, ক্রিয়েটিং নিউ চ্যানেল অ্যান্ড ডিপোজিশন সেডিমেন্ট ইন নিউ এরিয়াস। আস্তে আস্তে করে এই যে রিভারের যে মুখগুলা নতুন চ্যানেল বা নতুন পথে এই রিভারগুলা প্রবাহিত হতে থাকে এবং সেই নতুন ক্রিয়েটিং নিউ চ্যানেল মানে নতুন করে প্রবাহিত হওয়ার রাস্তা তৈরি করে। এবং ডিপোজিশন সেডিমেন্ট ইন ডিফারেন্ট, এই যে ডিপোজিশন সেডিমেন্ট যে প্রসেসটা, এটা বিভিন্ন এরিয়াতে সংগঠিত হতে থাকে, মানে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে করে এই বালু মাটি কণা জমতে থাকে। রিভার কনফ্লুয়েন্স। 5 নম্বর পয়েন্ট হতেছে রিভার কনফ্লুয়েন্স।
রিভার কনফ্লুয়েন্স কি? প্রিভিয়াসলি দ্য রিভার ফ্লড সেপারেটলি ইনটু দ্য সি। আগে মানে প্রিভিয়াসলি রিভারগুলা সেপারেটলি মানে আলাদা আলাদা সমুদ্রে এসে পড়তো। রিভার মানে ওই যে পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে আলাদা আলাদাভাবে সমুদ্রে এসে পড়তো। মানে তিনটা নদী আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা রাস্তায় তিনটা নদী আসতো, আইসা বঙ্গোপসাগরে মিলিত হইতো। Previously the river flowed separately into the sea, but now কিন্তু এখন they combine as the Meghna before entering the Bay of Bengal। এখন কিন্তু এই যে তিনটা নদী মিলে একটা নদী হয়ে যায়, সেটা কম্বাইন হয়ে কি নাম হয়? as the Meghna before entering the Bay Bengal। মেঘনা হয়, মেঘনা নাম হয়ে তারপরে এন্টার করে বে অফ বেঙ্গলে। তা আমরা পড়লাম, ফরমেশন পড়লাম, প্রসেস পড়লাম। এখন হইতেছে 2 নাম্বার কোশ্চেন পড়ব। 2 নাম্বার কোশ্চেন হইতেছে ক্লাসিফিকেশন অফ বেঙ্গল ডেল্টা। বেঙ্গল ডেল্টার ক্লাসিফিকেশন। বেঙ্গল ডেল্টার ক্লাসিফিকেশন কি? বেঙ্গল ডেল্টার ক্লাসিফিকেশন হইতেছে 2 প্রকার, প্রধানত 2 প্রকার। আচ্ছা আমি একটু পড়ি। The Bengal Delta is generally classified into 2 main parts according to the occupation of the river course and the shifting of sediment deposition centers. Western inactive delta আরেকটা হইতাছে ইস্টার্ন অ্যাক্টিভ ডেল্টা। ওয়েস্টার্ন ইনঅ্যাক্টিভ ডেল্টা মানে কি? The western inactive delta lies to the west of the Gorai Madhumati River. Western inactive delta lies to the west of the Gorai Madhumati River. গোড়াই মধুমতি রিভারের ওয়েস্ট সাইডে ওয়েস্ট ইনঅ্যাক্টিভ ডেল্টা অবস্থিত। ইট ইজ কম্পারেটিভলি ওল্ডার, এটা হইতেছে একটু পুরানো, এবং লেস অ্যাক্টিভ ইন টার্মস অফ সিডিমেন্ট ডিপোজিশন, এবং এটা একটু খুব কম অ্যাক্টিভ ইন টার্মস অফ সিডিমেন্ট ডিপোজিশন। ওই যে সিডিমেন্ট ডিপোজিশন মানে কি বলছিলাম না? সিডিমেন্ট ডিপোজিশন মানে হইতেছে যখন নদীগুলা ওই খনিজ পদার্থগুলা নিয়ে আসে, এই পলিমাটিগুলা, ইট, বালু, সিমেন্ট কি সরি পাথর, কাদামাটি যখন নিয়ে আসে সমুদ্রে পতিত হয়, তখন তাদের যে স্রোত এটা একটু কম থাকে, তখন সেই জিনিসটা রিভার মাউথে জমা থাকে। এই যে সিডিমেন্ট ডিপোজিশনগুলা একটু কম, সিডিমেন্ট ডিপোজিশনগুলা অ্যাক্টিভ না, একটু কম অ্যাক্টিভ। এটা কম অ্যাক্টিভ কই? ওয়েস্টার্ন, সেজন্য এটারে বলছে ওয়েস্টার্ন ইনঅ্যাক্টিভ ডেল্টা। দিস রিজন ইনক্লুডস পার্ট অফ মুর্শিদাবাদ, নাদিয়া অ্যান্ড নর্থ 24 পারগনাস ইন ইন্ডিয়া। এই যে এইখানে ওয়েস্ট ইনঅ্যাক্টিভ ডেল্টার যেই পার্টগুলা, সেটা হইতেছে 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ইন্ডিয়ার, এবং বাংলাদেশে যে পার্টটা অ্যান্ড ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ সাচ এস মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট। ওয়েস্টার্ন ইনঅ্যাক্টিভ ডেল্টার যে অংশগুলা সেগুলা হইতেছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট। The western inactive delta is further subdivided into 3। এখন এই ওয়েস্টার্ন ইনঅ্যাক্টিভ ডেল্টা আবার তিনটা ভাগে বিভক্ত। সেটা হইতেছে মুরিবান্ড ডেল্টা, ম্যাচিওর ডেল্টা, টিডালি অ্যাক্টিভ ডেল্টা। এই হইতেছে মোটামুটি ওয়েস্টার্ন ইনঅ্যাক্টিভ ডেল্টা। কি ওয়েস্টার্ন ইনঅ্যাক্টিভ ডেল্টাটা হইতেছে ইন্ডিয়ার কই আর বাংলাদেশে কই, কোন অংশটুকুকে ওয়েস্টার্ন ইনঅ্যাক্টিভ ডেল্টা বলা হয় সেটা বললাম। ওয়েস্টার্ন ইনঅ্যাক্টিভ ডেল্টা হইতেছে তিনটা ভাগে আবার সাবডিভাইডেড আছে। এটা হইতেছে মুরিবান্ড ডেল্টা, ম্যাচিওর ডেল্টা, টিডালি অ্যাক্টিভ ডেল্টা। এবার হইতেছে ইস্টার্ন অ্যাক্টিভ ডেল্টা। ইস্টার্ন অ্যাক্টিভ ডেল্টা হইতেছে Eastern Active Delta. The Eastern Active Delta lies to the east of Gorai Madhumati River and is geologically very young. এটা অনেক নতুন,
মানে এই যে এখানে যে মাটিটা সেটা ওই ওয়েস্টার্ন ইনঅ্যাক্টিভ ডেল্টার এই এরিয়ার মাটিগুলার থেকে এই এরিয়ার মাটিগুলা একটু বেশি নতুন। মানে ওয়েস্টার্ন অ্যাক্টিভ ডেল্টা বলতেছে এই জন্যই কারণ এখানের সয়েলগুলা খুবই নতুন, ভেরি ইয়াং। Gorai Madhumati River and is geologically very young. It is still actively forming due to continuous sediment deposition by the rivers. This region includes districts such as Rajbari, Shariatpur, Madaripur, Gopalganj, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বারগুনা এবং ভোলা। ওয়েস্টার্ন অ্যাক্টিভ ডেল্টা খুবই ইয়াং এবং এইখানে যে এরিয়াগুলা, এটার মধ্যে যে এরিয়াগুলা পড়ে সেগুলো হইতেছে দিস রিজন ইনক্লুড ডিস্ট্রিক্ট রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা অ্যান্ড ভোলা। তারপর হইতেছে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা হইতেছে কন্ট্রিবিউশন অফ দ্য বেঙ্গল ডেল্টা টু দ্য ইকোনমি অফ বাংলাদেশ। বেঙ্গল ডেল্টা কি কন্ট্রিবিউশন করে বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমিতে বেঙ্গল ডেল্টার কন্ট্রিবিউশন কি? বেঙ্গল ডেল্টার যে কন্ট্রিবিউশনগুলা আছে বাংলাদেশের ইকোনমিতে সেটা হইতেছে এগ্রিকালচারে ওনার কন্ট্রিবিউশন আছে। এই যে এই ডেল্টাটা ইকোনমিতে কিভাবে বাংলাদেশকে হেল্প করে, কোন কোন সেক্টরে গুলা বেঙ্গল ডেল্টার কারণে হয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার, ফিশারিজ, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্রেড, কোস্টাল রিসোর্সেস অ্যান্ড ট্যুরিজম, সেটেলমেন্ট অ্যান্ড লিভলিহুড। প্রথম পড়ব এগ্রিকালচারে কি কি কন্ট্রিবিউশন আছে বেঙ্গল ডেল্টার? The fertile alluvial soil deposited by rivers makes the delta region highly suitable for agriculture. এই যে বললাম না যে ডিপোজিশন বাই রিভার, সয়েল ডিপোজিটেড বাই রিভার, নদীর থিকা এই যে পলিমাটিগুলা জমা হইয়া মাটি সৃষ্টি হয়েছে, এই মাটিটা খুবই নতুন এবং এই মাটিটা হাইলি সুইটেবল ফর এগ্রিকালচার। বেঙ্গল ডেল্টা বলা হয় যে মাটিটারে বা যে অংশটুকু, এই অংশটুকুটার মাটিটা কই থেকে আসে? নদীর পানির সাথে খনিজ লবণ, পাথর এগুলা হয়ে যেই সয়েলটা তৈরি হয়, একটা ফার্টাইল সয়েল তৈরি হয় এবং এটা হাইলি সুইটেবল ফর এগ্রিকালচার। মেজর ক্রপস সাচ এস রাইস, জুট, ভেজিটেবল অ্যান্ড পালসেস আর ওয়াইডলি কাল্টিভেটেড হেয়ার। যে মেজর ক্রপগুলো আছে, চাল, পাট এবং যেই সবজিগুলা, এইগুলা খুবই সহজে এই মাটিতে গ্রো করতে পারে বা কাল্টিভেট মানে খুব সহজে চাষ করা যায়। এবং ওয়াইডলি কাল্টিভেট মানে অনেক বিস্তর পরিসরে অনেক বড় বড় ফসল ফলানো যায়, অনেক বিস্তর পরিসরে চাষ করা যায় এই মাটিতে। ফিশারিজ, দ্য নিউমেরিক রিভার, ক্যানেল, ফ্লাড প্লেনস and coastal water support rich fish resources which contribute significantly to food supply and employment. এখানে বলতেছে যে এই যে এই নদীর মাধ্যমে আমরা যে ফিশারিজ আইটেমগুলো পাই, অনেক ওয়াটার সাপোর্ট রিচ ফিশ রিসোর্সেস, এই লাইনটা খেয়াল করো, ওয়াটার সাপোর্ট রিচ ফিশ রিসোর্সেস। তারপরে কি কন্ট্রিবিউশন অ্যান্ড ট্রেডে কি আছে?
কন্ট্রিবিউশন ট্রেড করি। ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্রেড। দ্য ডেন্স রিভার নেটওয়ার্ক, এই যে রিভারের যে নেটওয়ার্ক, বাংলাদেশে এত নদী থাকার কারণে অফ ডেল্টা প্রোভাইডস ন্যাচারাল ওয়াটারওয়েজ মেকিং রিভার ট্রান্সপোর্ট চিপ অ্যান্ড এফিশিয়েন্ট ফর ট্রেড অ্যান্ড কমিউনিকেশন। যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসার, ট্রেড মানে কি ব্যবসায়ী, তো যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসায়ী খাতের জন্য এই যে রিভারের যে পথটা, এটা অনেক চিপ এবং রিভার ট্রান্সপোর্ট চিপ অ্যান্ড এফিশিয়েন্ট। তারপরে হচ্ছে কোস্টাল রিসোর্সেস অ্যান্ড ট্যুরিজম। The delta region includes coastal ecosystem such as Sundarban, which support forestry, wildlife resources, tourism and honey collection. বলতেছে যে এই যে ডেল্টা রিজন কি ইনক্লুড হয়েছে? ডেল্টা রিজন ইনক্লুডস কোস্টাল ইকোসিস্টেম। ডেল্টা রিজনে কিন্তু কোস্টাল ইকোসিস্টেম আছে। কোস্টাল ইকোসিস্টেম যেমন সুন্দরবন, উইচ সাপোর্ট ফরেস্ট্রি, সুন্দরবন যেটা সাপোর্ট করে বনায়নকে, ওয়াইল্ড লাইফ রিসোর্সেস, ট্যুরিজম এবং হানি কালেকশন। হানি মানে মধু, মানে সুন্দরবনের মতন একটা বন তৈরি করছে, বনটা উৎপত্তি হয়েছে এই ডেল্টা রিজন থেকে, বা এই ডেল্টা রিজনের একটা কন্ট্রিবিউশন হইতেছে সুন্দরবন। তারপরে হইতেছে সেটেলমেন্ট অফ লিভলিহুড। A large portion of Bangladesh's population lives in the Delta region, where agriculture, fishing, and small industries provide employment opportunities. একটা বড় পোর্শন, এ লার্জ পোর্শন অফ বাংলাদেশি পপুলেশন বসবাস করে এই ডেল্টা রিজনে, এবং এখান থেকে এগ্রিকালচার হয়, ফিশিং হয়, এবং ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রি প্রোভাইড এমপ্লয়মেন্ট অপরচুনিটি। তো এই হচ্ছে বেঙ্গল ডেল্টা। তারপরে আসলে জিওপলিটিক্স হচ্ছে এই 4টা কোশ্চেন। প্রথমে হইতেছে আমরা পড়বো যে জিওপলিটিক্স আসলে মানে কি। জিওপলিটিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ এ কান্ট্রিজ location and natural feature influence its political decision and relation with other countries. জিওপলিটিক্যাল হইতাছে একটা স্টাডি অফ হাউ একটা কান্ট্রিজ কিভাবে তার লোকেশন এবং ন্যাচারাল ফিচারের উপর ভিত্তি করে পলিটিক্যাল ডিসিশন এবং রিলেশন উইথ আদার কান্ট্রি। মানে জিওপলিটিক্স হইতাছে একটা স্টাডি, যেই স্টাডিতে কান্ট্রির লোকেশন এবং ন্যাচারাল ফিচার ইনফ্লুয়েন্স করে কান্ট্রির পলিটিক্যাল ডিসিশন এবং এই কান্ট্রির সাথে অন্য কান্ট্রির রিলেশন উইথ আদার কান্ট্রিজ, একটা দেশের অবস্থানের উপর ভিত্তি করে এবং সেই দেশের ন্যাচারাল ফিচারের উপর একটা দেশের লোকেশন এবং সেই দেশের ন্যাচারাল ফিচার ইনফ্লুয়েন্স করে সেই দেশের পলিটিক্যাল ডিসিশনকে এবং রিলেশন উইথ আদার কান্ট্রিজ, সেই দেশের সাথে অন্য প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক কেমন হবে এবং সেই দেশের পলিটিক্যাল ডিসিশনগুলো কেমন হবে সেটা নির্ভর করে সেই দেশের অবস্থান এবং সেই দেশের ন্যাচারাল ফিচারের উপর। আবার পড়ি, জিওপলিটিক্স ইজ দ্য স্টাডি। জিওপলিটিক্স হইতেছে একটা পড়াশোনার ব্যাপার, হাউ এ কান্ট্রিজ লোকেশন অ্যান্ড ন্যাচারাল ফিচার ইনফ্লুয়েন্স ইটস পলিটিক্যাল ডিসিশন অ্যান্ড রিলেশন উইথ আদার কান্ট্রিজ। এক্সাম্পলে যদি বলি যে বাংলাদেশ ইজ লোকেটেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। বাংলাদেশ হইতেছে লোকেটেড হইতেছে বিটুইন ইন্ডিয়া এবং চায়নার মাঝামাঝি অবস্থিত। ইন্ডিয়া এবং চায়না রিজনাল ইনফ্লুয়েন্স অ্যান্ড নিয়ার দ্য বে অফ বেঙ্গল। বাংলাদেশের যে অবস্থানটা সেটা হইতেছে ইন্ডিয়া এবং চায়নার অঞ্চলে, এই রিজন ইন্ডিয়া এবং চায়নার রিজনে বাংলাদেশ অবস্থিত। যে ইনফ্লুয়েন্স তার মানে হইতেছে
এবং বঙ্গোপসাগরের কাছে। বাংলাদেশের অবস্থানটা আসলে ইন্টারন্যাশনালি বা গ্লোবালি কীভাবে দেখা হয়, ইন্ডিয়া এবং চায়নার রিজনে বাংলাদেশ এবং বে অফ বেঙ্গলের কাছাকাছি। বিকজ অফ দিস লোকেশন বাংলাদেশ মাস্ট কেয়ারফুলি ম্যানেজ ইটস পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রিলেশন উইথ দিস কান্ট্রিজ। বাংলাদেশ তার এই অবস্থানের কারণে চায়না এবং ইন্ডিয়ার সাথে তার পলিটিক্যাল এবং ইকোনমিক রিলেশনগুলা এই অবস্থানের উপর ভিত্তি করে চায়না এবং ইন্ডিয়ার সাথে তার পলিটিক্যাল ডিসিশনগুলো নিবে এবং ইকোনমিক যে রিলেশনগুলো হবে সেইটা তার অবস্থানকে মাথায় রেখেই সেই ইকোনমিক ডিসিশনগুলো, পলিটিক্যাল ডিসিশনগুলো বাংলাদেশ নিবে। এটাই হইতেছে জিও পলিটিক্স। দিস ইজ এ ম্যাটার অফ জিও পলিটিক্স। ওই যে বাংলা যেটা বললাম যে এটাই জিও পলিটিক্স, দিস ইজ এ ম্যাটার অফ জিও পলিটিক্স। তারপরে কি অ্যাডভান্টেজ অফ জিও পলিটিক্যাল লোকেশন অফ বাংলাদেশ। 2 নম্বর কোয়েশ্চেন হইতেছে যে কী কী অ্যাডভান্টেজ আছে বাংলাদেশের যেই অবস্থান, এই অবস্থানটা থাকার কারণে বাংলাদেশ যে কত সুন্দর একটা জায়গায় অবস্থিত পৃথিবীর মধ্যে, এই অবস্থানের কারণে সে কী কী অ্যাডভান্টেজ পাইতেছে, মানে আমাদের দেশ কী কী অ্যাডভান্টেজ পাইতেছে তার জিওপলিটিক্যাল লোকেশনের কারণে। সেইটা হইতেছে গেটওয়ে বিটুইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। 1 নাম্বার যে সুবিধাটা পাইতেছে সেটা হইতেছে গেটওয়ে বিটুইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এটা মানে কি? এটা মানে হইতেছে একটা বাংলাদেশ ইজ লোকেটেড বিটুইন ইন্ডিয়া এবং মায়ানমার অ্যান্ড ক্লোজ টু চায়না। বিকজ অফ দিস পজিশন ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ ফর ট্রেড অ্যান্ড কমিউনিকেশন বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া এবং মায়ানমারের মাঝে অবস্থিত, ইন্ডিয়া, মায়ানমার এবং ক্লোজ টু চায়না এবং চায়নার খুব কাছাকাছি অবস্থিত, এটার কারণে কি হয়েছে যে বাংলাদেশ একটা ব্রিজের মতন। ইট ক্যান অ্যাক্ট এ ব্রিজ ফর ট্রেড অ্যান্ড কমিউনিকেশন, ব্যবসা এবং যোগাযোগের জন্য এটা একটা ব্রিজের মতন কাজ করে বিটুইন সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার। সাউথ এশিয়ার সাথে সাউথ ইস্ট এশিয়ার যে সম্পর্ক, সেইটা বাংলাদেশ যেহেতু সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার মাঝামাঝি বাংলাদেশ অবস্থিত, সেহেতু বাংলাদেশ অ্যাক্ট অ্যাজ ইট মানে কি, ইট বলতে বাংলাদেশই তো বোঝাইতেছে, বাংলাদেশ ক্যান অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ ফর ট্রেড অ্যান্ড কমিউনিকেশন বিটুইন সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া। 2 নম্বর অ্যাডভান্টেজ কি? 2 নম্বর অ্যাডভান্টেজ হইতেছে অ্যাক্সেস টু দ্য সি। এটা অনেক দারুণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বাংলাদেশের একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ হইতেছে অ্যাক্সেস টু দ্য সি। বাংলাদেশের অ্যাক্সেস আছে, বাংলাদেশের সমুদ্রে একটা পথ আছে। অনেক দেশ কিন্তু সমুদ্রের সাথে ডাইরেক্ট যুক্ত না, যেহেতু বাংলাদেশের একটা অ্যাক্সেস টু সি, মানে বাংলাদেশ থেকে এক সমুদ্রে যাওয়ার একটা রাস্তা। বাংলাদেশ হ্যাজ এ কোস্টাল লাইন অ্যালং দ্য বে অফ বেঙ্গল। বাংলাদেশের কি আছে? কোস্টাল লাইন অ্যালং দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর আছে। দিস গিভস দ্য কান্ট্রি অপরচুনিটিস ফর ইন্টারন্যাশনাল ট্রেড। আমাদের দেশে বঙ্গোপসাগরের কাছাকাছি আমাদের দেশটা হওয়ার কারণে আমাদের কান্ট্রির একটা বড় অপরচুনিটি আছে ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা যে কোনো দেশ থেকে আমরা শিপিং করতে পারি, ফিশিং, মেরিন রিসোর্সেস, মানে যে কোনো দেশ থেকে আমরা শিপিং করতে পারি, যে কোনো দেশ থেকে আমরা প্রোডাক্ট আনতে পারি। কিসের মাধ্যমে? সমুদ্রের মাধ্যমে। যেহেতু আমাদের দেশটা সমুদ্রের খুব কাছাকাছি বা সমুদ্রের সাথে যুক্ত, সেহেতু যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাক্সেস টু দ্য সি। অ্যাক্সেস টু দ্য সি কি? বাংলাদেশ হ্যাজ এ কোস্টাল লাইন অ্যালং বে অফ বেঙ্গল, মানে সমুদ্রের সাথে সংযোগ আছে বাংলাদেশের এই যে এই অবস্থানটা থাকার যে অ্যাডভান্টেজ, সে একটা অ্যাডভান্টেজ হইতেছে অ্যাক্সেস টু সি। বাংলাদেশের সাথে সমুদ্রের একটা সরাসরি সংযোগ থাকার কারণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড করতে পারতেছে, শিপিং করতে পারতেছে, ফিশিং করতে পারতেছে, মেরিন রিসোর্সেস মানে সামুদ্রিক বিভিন্ন খনিজ পদার্থগুলা রিসোর্স করতে পারতেছে। ইম্পর্টেন্ট ট্রেড রুটস. Its location is near major international sea routes.
মানে সমুদ্রের মধ্যে যে ইন্টারন্যাশনাল রুটগুলো আছে সেইটার খুব কাছাকাছি বাংলাদেশের লোকেশন। দিস হেল্প বাংলাদেশ ডেভেলপ পোর্টস, শিপিং অ্যান্ড গ্লোবাল ট্রেড কানেকশন। এই সমুদ্র থাকলেই তো হবে না, সমুদ্রের মধ্যে যে পথগুলা ইন্টারন্যাশনাল সি রুট, এটার খুব কাছাকাছি বাংলাদেশের অবস্থান, যেটার কারণে বাংলাদেশ অনেক বড় পরিসরে সে মানে জাহাজগুলা আসতে পারে, শিপিং হতে পারে, গ্লোবাল ট্রেড কানেকশন। এই যে বাংলাদেশের অবস্থানের কারণে গ্লোবাল ট্রেড কানেকশন, বাংলাদেশ গ্লোবাল ট্রেডের সাথে একটা কানেকশন করতে পারছে খুব ইজিলি। 4 নাম্বার হতেছে রিজনাল কানেক্টিভিটি অপরচুনিটিস। রিজনাল কানেক্টিভিটি অপরচুনিটিস, আঞ্চলিক যেই সংযুক্ত হওয়ার যে অপরচুনিটিগুলা, আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশ ক্যান কানেক্ট ল্যান্ড লকড রিজন অফ নেপাল। নেপাল কি ল্যান্ড লকড রিজন বলা হয়েছে, মানে নেপালের চারিদিকে হইতেছে ল্যান্ড থাকার কারণে ল্যান্ড লক রিজন বলা হয় নেপালকে এবং ভুটানকে। To the sea through its ports and transport system, this increases economic cooperation and transit benefit. বাংলাদেশ কি হইতে পারছে, যে ল্যান্ড লক রিজন, যে এই কানেক্ট হতে পারে, মানে নেপাল এবং ভুটানের সাথে সমুদ্রের মাধ্যমে কানেক্ট হতে পারছে, সেজন্য পোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম, ইট ইনক্রিজেস ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রানজিট বেনিফিট। তারপরে হইতাছে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। Because of this location between big power like India and the influence of China, Bangladesh has strategic importance in regional politics and security. বাংলাদেশের এই অবস্থানের কারণে বিগ পাওয়ার মানে অনেক ক্ষমতাধর দেশ যেমন ইন্ডিয়া এবং চায়না, ইন্ডিয়া এবং চায়নার যেই মানে দুইটা কান্ট্রির মাঝামাঝি বা সুন্দর একটা জায়গায় বাংলাদেশের অবস্থান থাকার কারণে দুইটা কান্ট্রির সাথে তার একটা স্ট্র্যাটেজিক এবং সুন্দর একটা রিলেশন রাখা বা সুন্দর একটা খুব সিকিউরিটিতে আছে বাংলাদেশ, এরকম বোঝাইতেছে। যে অপরচুনিটিস, তাহলে 6 নম্বর কি, অপরচুনিটিস ফ্রম ইকোনমিক ডেভেলপমেন্ট। অপরচুনিটিস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট কি, its location allow Bangladesh to develop ports. অপরচুনিটিস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, বাংলাদেশের এই অবস্থানের কারণে যে অপরচুনিটিগুলো আছে ইকোনমিক ডেভেলপমেন্টে কিছু অপরচুনিটি আছে। সেই অপরচুনিটিগুলো কি কি, সেটা হচ্ছে এখানে অনেক পোর্টস তৈরি হতে পারে, যেমন চট্টগ্রাম পোর্ট দ্বারা এই যে বড় বড় মালামাল আসে, ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। তো বাংলাদেশের অবস্থানের কারণে বাংলাদেশে অনেক ইন্টারন্যাশনাল থেকে অনেক ইনভেস্টররা ইনভেস্ট করে। বাংলাদেশ সমুদ্রের খুব কাছাকাছি হওয়ার কারণে খুব অল্প খরচে তারা মালামাল আনতে পারে বা প্রোডাক্ট তৈরি করে তাদের দেশে নিয়ে যেতে পারে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টগুলো আনা খুব সহজ হয়। ইন্ডাস্ট্রি, সেজন্য বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রি বাড়তেছে, অনেক ট্যুরিজম। তো এই হইতেছে অ্যাডভান্টেজগুলো। আমি অ্যাডভান্টেজগুলো আবার একটু পড়ি। Advantage of the geopolitical location. Advantage of the geopolitical location of Bangladesh. জিওপলিটিক্যাল এই লোকেশনের কারণে বাংলাদেশ কি কি অ্যাডভান্টেজ পাইতেছে। 1 নম্বর হইতেছে গেটওয়ে বিটুইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। 2 নম্বর অ্যাক্সেস টু দ্য সি, সমুদ্রের সাথে সরাসরি সংযোগ। ইম্পর্টেন্ট ট্রেড রুট, সমুদ্রের কিছু ইম্পর্টেন্ট রাস্তার সাথে বাংলাদেশ খুব কাছাকাছি। ইম্পর্টেন্ট ট্রেড রুটস। 4 নম্বর কি, রিজনাল কানেক্টিভিটি অ্যান্ড অপরচুনিটি। রিজনাল কানেক্টিভিটি অপরচুনিটিস। 5 নম্বর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। 6 নম্বর অপরচুনিটিস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। অপরচুনিটিস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। 3 নম্বর কি, 3 নম্বর হইতেছে ডিসঅ্যাডভান্টেজ অফ জিওলজিক্যাল লোকেশন। এই যে এই জিওপলিটিক্যাল লোকেশন, বাংলাদেশের যে অবস্থান, আশেপাশে যে কান্ট্রি বা পৃথিবীর মধ্যে বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থানের কারণে বাংলাদেশ কিছু
প্রবলেমের সম্মুখীনও হইতেছে। মানে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কি কি ডিসঅ্যাডভান্টেজ? এতক্ষণ তো অ্যাডভান্টেজ পড়লাম, এখন ডিসঅ্যাডভান্টেজগুলো দেখব। প্রথম যে ডিসঅ্যাডভান্টেজটা দেখব সেটা হইতেছে ইনফ্লুয়েন্স অফ পাওয়ারফুল নেইবারিং কান্ট্রি। ইনফ্লুয়েন্স অফ পাওয়ারফুল নেইবারিং কান্ট্রি। বাংলাদেশের চারিপাশে মানে প্রতিবেশী রাষ্ট্রগুলা, বাংলাদেশের কিন্তু চারিপাশে যে রাষ্ট্রগুলা, প্রতিবেশী রাষ্ট্রগুলা, এগুলো অনেক পাওয়ারফুল হওয়ার কারণে বাংলাদেশ এই পাওয়ারফুল রাষ্ট্রগুলা থেকে প্রভাবিত হয়। বাংলাদেশ ইজ সারাউন্ডেড মোস্টলি বাই ইন্ডিয়া, মানে বাংলাদেশের চারিপাশে করা হইতেছে ইন্ডিয়া অ্যান্ড ক্লোজ টু চায়না, এবং চায়নার খুব কাছাকাছি। বিকজ দিস কান্ট্রিজ আর অনেক পাওয়ারফুল, যেহেতু এই কান্ট্রিগুলো অনেক পাওয়ারফুল, বাংলাদেশ সামটাইম ফেসেস পলিটিক্যাল প্রেশার অ্যান্ড ইনফ্লুয়েন্স ফ্রম দেম। বাংলাদেশ মাঝে মধ্যে, যেহেতু বাংলাদেশের চারিপাশে অনেক শক্তিশালী, বাংলাদেশের চারিপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো অনেক শক্তিশালী হওয়ার কারণে বাংলাদেশ প্রায়ই পলিটিক্যাল প্রেশারের সম্মুখীন হয়। এটা হইতেছে এক নম্বর হেডলাইনটা কি? এক নম্বর পয়েন্টের হেডলাইনটা হইতেছে যে ইনফ্লুয়েন্স অফ পাওয়ারফুল নেইবারিং কান্ট্রিজ। ইনফ্লুয়েন্স অফ পাওয়ারফুল নেইবারিং কান্ট্রিজ। বর্ডার প্রবলেম। 2 নাম্বার হইতেছে বর্ডার প্রবলেম। বর্ডার প্রবলেম মানে কি? বাংলাদেশে হ্যাজ এ লং বর্ডার উইথ ইন্ডিয়া। বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার অনেক লম্বা বর্ডার, যেহেতু বাংলাদেশের চারপাশে ইন্ডিয়া। এই স্মলার বর্ডার উইথ মায়ানমার, এবং ছোট্ট একটু অংশ মায়ানমারের সাথে সংযুক্ত। লং বর্ডার্স ক্যান ক্রিয়েট ইলিগাল ক্রসিং। যেহেতু ইন্ডিয়ার সাথে অনেক লম্বা বর্ডার, প্রত্যেকটা বর্ডারে গার্ড দেওয়া, ওরকমভাবে গার্ড দেওয়া বা ওরকমভাবে সিকিউরিটি মেনটেন করা সম্ভব হয় না, সেই জন্য ইলিগাল ক্রসিং হয়, স্মাগলিং হয়, মানে সীমান্ত এরিয়া দ্বারা বিভিন্ন মাদকের আনা নেওয়া হয়। অ্যান্ড বর্ডার ডিসপুটস, এবং সীমান্ত নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা হয়। বর্ডার ডিসপুট মানে হইতেছে সীমান্ত নিয়ে বিভিন্ন ঝামেলা হয়। যে বাংলাদেশের এই অবস্থানের কারণে বাংলাদেশের সাথে একটা বর্ডার প্রবলেম লাগেই থাকে ইন্ডিয়ার। তারপরে হইতেছে 3 নাম্বার হইতেছে রিফিউজ ক্রাইসিস। রিফিউজ ক্রাইসিস, এটা হইতেছে মায়ানমারের যে মানুষ, আচ্ছা পড়ি, ইংলিশটা পড়ি। বিকজ বাংলাদেশ ইজ নিয়ার অফ মায়ানমার, যেহেতু বাংলাদেশ মায়ানমারের কাছে অবস্থিত, ম্যানি রিফিউজেস হ্যাভ এন্টার্ড দ্য কান্ট্রি ডিউরিং কনফ্লিক্টস দেয়ার। যেহেতু মায়ানমারের খুব কাছাকাছি বাংলাদেশ অবস্থিত, মায়ানমারে যখন এই যে রোহিঙ্গা ইস্যু হয়েছিল, মানে মায়ানমার যখন ওই রোহিঙ্গাদের দেশে দেশ থেকে বের করে দেয়, তখন এই রোহিঙ্গারা বাংলাদেশে এসে থাকছে। দিস ক্রিয়েট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রেশার ফর বাংলাদেশ। মায়ানমারের খুব কাছাকাছি হওয়ার কারণে মায়ানমারে ওই যে রিফিউজেস, মানে ওই রোহিঙ্গাদের বাংলাদেশে যখন আসে, তখন বাংলাদেশের ইকোনমিক এবং সোশ্যালভাবে একটা চাপ বহন করতেছে বা চাপ পাইতেছে। 4 নাম্বার হইতেছে ন্যাচারাল ডিজাস্টার রিস্ক। ন্যাচারাল ডিজাস্টার রিস্ক, বাংলাদেশের যে অবস্থান সেটা হইতেছে বে অফ বেঙ্গলের কাছাকাছি। বিং লোকেটেড নিয়ার বে অফ বেঙ্গল, যেহেতু একটা সমুদ্রের কাছাকাছি অবস্থিত, সমুদ্রের কাছাকাছি অবস্থিত থাকলে অনেক সুবিধা আছে, ট্রান্সপোর্ট অনেক ইজি, অনেক পোর্ট হয়, অনেক শিপিং হয়, ইন্টারন্যাশনাল ট্রেড করা যায়, বাণিজ্য। কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? সেটা হইতেছে ন্যাচারাল ডিজাস্টার রিস্ক। বিং লোকেটেড নিয়ার দ্য বে অফ বেঙ্গল, বাংলাদেশ অফেন ফেসেস সাইক্লোন, ফ্লাডস মানে হইতেছে বন্যা, সাইক্লোন মানে সাইক্লোন, অ্যান্ড স্টর্মস হুইচ অ্যাফেক্ট দ্য ইকোনমি অ্যান্ড পিপল। বাংলাদেশের এই অবস্থানের কারণে সমুদ্র যেটা হয়, বাংলাদেশ অফেন ফেসেস সাইক্লোনস, ফ্লাড অ্যান্ড স্টর্মস হুইচ অ্যাফেক্ট দ্য ইকোনমি অ্যান্ড পিপল। যেহেতু সমুদ্রের খুব কাছাকাছি বাংলাদেশ অবস্থিত, বাংলাদেশ প্রায় বন্যা এবং সাইক্লোনে আঘাতটা বেশি আনে। যেহেতু আমরা জানি যে সমুদ্র থেকে এই সাইক্লোনের সৃষ্টি হয় নিম্নচাপের কারণে। যাই হোক, সেটা অন্য কথা। তারপরে 5 নম্বর পয়েন্ট করি। 5 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হইতেছে সিকিউরিটি চ্যালেঞ্জ। সিকিউরিটি চ্যালেঞ্জ বলতে আমরা কি বুঝাইতেছি? Its strategic location in South Asia sometimes make Bangladesh important in regional political competition which can create security challenges. মানে যেহেতু বাংলাদেশের অবস্থানটা অনেক ইম্পর্টেন্ট এই অঞ্চলের জন্য, এই অঞ্চলের যে পাওয়ারফুল দেশগুলো আছে সেই দেশগুলার চাপ প্রায় পলিটিক্যাল একটা ইস্যুর পড়ে
আশেপাশের দেশগুলা, যেমন আওয়ামী লীগকে ইন্ডিয়া করতো, বেশি ইনফ্লুয়েন্স ছিল তারা, আওয়ামী লীগ ইন্ডিয়ার দ্বারা বেশি প্রভাবিত ছিল। যাই হোক, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগ ইন্ডিয়ার দ্বারা বেশি ইন্ডিয়ার প্রতি বেশি ছিল। তো এরকম সিকিউরিটি, তো যখন একটা দেশের পলিটিক্স যে কোনো একটা অন্য একটা বিদেশি রাষ্ট্রের দ্বারা প্রভাবিত হয়, তখন বাংলাদেশে সিকিউরিটি চ্যালেঞ্জ দেখা গেছিল। যাই হোক, সিকিউরিটি চ্যালেঞ্জটা কেন, মানে বাংলাদেশের অবস্থানের কারণে আশেপাশের দেশগুলা, শক্তিশালী যেই প্রতিবেশী দেশগুলো আছে সেই দেশগুলোর কারণে বাংলাদেশের পলিটিক্যাল কম্পিটিশনটা বেশি হয়, বা পলিটিক্যাল ডিসিশনগুলো প্রভাবিত হয়। এর কারণে আমাদের দেশে কিছু সিকিউরিটি চ্যালেঞ্জেস হয়। অন্যান্য দেশের যে এজেন্টগুলো আছে বাংলাদেশে হয়তো আইসা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করে, একটা পলিটিক্যাল পার্টি, নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টির একটা বিদেশি রাষ্ট্র সাপোর্ট করে, বা এরকম একটা কিছু হওয়ার কারণে এখানে সিকিউরিটি চ্যালেঞ্জটা বা সিকিউরিটির বিষয়টা একটু বেশি কনসার্ন হয়। আমরা মানে সিকিউরিটি এখানে একটু ঘাটতি আছে, যেখানে বাংলাদেশের এই অবস্থানের কারণে সিকিউরিটি চ্যালেঞ্জেস বাংলাদেশ ফেস করে বেশি। 6 নাম্বার হইতেছে ইকোনমিক প্রেশার। ইকোনমিক প্রেশার ফ্রম নেইবার্স। অর্থনীতিতেও ওই প্রতিবেশী রাষ্ট্র দ্বারা একটা চাপ, অর্থনীতিতেও প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা একটা চাপ অনুভব করে বাংলাদেশ। কেন? যে বাংলাদেশের যে সিন্স বাংলাদেশ ডিপেন্ডস অন ট্রেড রুট উইথ নিয়ার বাই কান্ট্রি লাইক ইন্ডিয়া, মানে যেহেতু বাংলাদেশের চারপাশেই ইন্ডিয়া আছে, তো বাংলাদেশ কিন্তু একটু নির্ভর ইন্ডিয়ার ওপর। কোনো একটা প্রোডাক্ট বাইরের দেশ থেকে আনতে হলে দেখা গেছে ইন্ডিয়ার আকাশ থেকে ইন্ডিয়ার উপর থেকেই আসে, বা ইন্ডিয়ার থেকেও তো অনেক কিছু ঢুকে। আমরা জানি যে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে, আরও অনেক কিছু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে। তো বাংলাদেশ ডিপেন্ডস অন ট্রেড রুটস উইথ, বাংলাদেশের যে ব্যবসায়িক যে ট্রেড রুটগুলো আছে সেগুলো হইতেছে ইন্ডিয়ার উপর দিয়া। পলিটিক্যাল অর ইকোনমিক প্রবলেমস উইথ নেইবার ক্যান এফেক্ট ট্রেড অ্যান্ড ইকোনমি। তো ইন্ডিয়ার উপর যেহেতু বাংলাদেশের অনেকগুলা জিনিস নির্ভর করে, তো পলিটিক্যাল এবং ইকোনমিক প্রবলেমগুলা neighbors can affect its trade economy. তো প্রতিবেশী রাষ্ট্রের সাথে উপর নির্ভর করে ইকোনমি, যেহেতু বাংলাদেশের তার অবস্থানের কারণে তার যে ট্রেড এবং ইকোনমিকগুলা প্রতিবেশী রাষ্ট্রের উপর নির্ভর করে। আরও কিছু আছে, সেটা হচ্ছে স্টেবল মেইনটেইন বেনিফিট রিলেশন। তো এখন হইতেছে পড়বো যে কীভাবে এই যে ডিসঅ্যাডভান্টেজগুলা আমরা করতে পারি, ঠিক করতে পারি বা মেনটেন করতে পারি। সেটা হচ্ছে আমাদের একটা ব্যালেন্স ফরেন পলিসি করতে হবে। প্রত্যেকটা দেশের সাথে আমাদের খুব ফ্রেন্ডলি এবং নিউট্রাল রিলেশন রাখতে হইব। 2 নাম্বার হইতেছে স্ট্রেংথেনিং রিজনাল কোঅপারেশন। শক্তিশালী করতে হইব, নিজের যে অবস্থান এটা শক্তিশালী করতে হইব। তারপরে 3 নাম্বার কি ইমপ্রুভিং বর্ডার ম্যানেজমেন্ট। সীমান্তে পাহারা বাড়াইতে হইব, সীমান্তে যে হত্যা হয়, তারপরে হইতেছে ইলিগেল ক্রসিং হয়, স্মাগলিং হয়, এগুলো আমাদের কমাইতে হবে, ওগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। বর্ডার ম্যানেজমেন্ট মানে সীমান্ত পরিচালনা, সীমান্তে খুব শক্ত আটটা দিতে হইব। তারপরে হইতেছে 4 নাম্বার ডিপ্লোম্যাটিক সলিউশন টু কনফ্লিক্টস। আমাদের না ডিপ্লোম্যাটিক মানে হইতেছে কূটনৈতিক, মানে আমাদের না কিছু হইলেই যে যুদ্ধ করা যাবে না, বা শান্তি যে বলা যায় না, পিসফুল নেগোসিয়েশন, কূটনৈতিক সলিউশনে যাইতে হইব। মানে ওই দেশের রাষ্ট্রদূতের সাথে আমাদের দেশের রাষ্ট্রদূত কথা বলবে, তো এমনি কিছু একটা তারা সলিউশন করব। তো কূটনৈতিক সলিউশনের দিকে আমাদের সচেতন হইতে হইব, বা পিসফুল নেগোসিয়েশন করতে হইব। কোনো একটা প্রবলেম হইলে আমাদের পিসফুল নেগোসিয়েশনে যাইতে হইব, কোনো শক্ত কথা বলা যাবে না, সবার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক রাখতে হইব। তারপরে কি ইকোনমিক, এগুলা করতে হইব ওই যে ডিসঅ্যাডভান্টেজগুলা এড়াইতে। বাংলাদেশের যে অবস্থানের কারণে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ওই ডিসঅ্যাডভান্টেজগুলো যে না হয়, আমরা কিভাবে মেনটেন করব জিওপলিটিক্যাল রিলেশন,
মেনটেন করব, কীভাবে মেনটেন করব জিওপলিটিক্যাল রিলেশন? 1 নাম্বার হইতেছে ব্যালেন্স ফরেন পলিসি, 2 নাম্বার হইতেছে স্ট্রেংথিং রিজনাল কোঅপারেশন, 3 নাম্বার ইমপ্রুভিং বর্ডার ম্যানেজমেন্ট, 4 নাম্বার ডিপ্লোম্যাটিক সলিউশন টু কনফ্লিক্টস। কোন একটা কনফ্লিক্টস দেখা গেলে, মতবিরোধ দেখা গেলে আমরা সেটা পিসফুল নেগোসিয়েশন করব। এগুলা কেন করব? জিওপলিটিক্যাল রিলেশন রক্ষা করার জন্য। তারপরে 5 নাম্বার কি? ইকোনমিক ডাইভার্সিফিকেশন। এটা অনেক ইম্পর্ট্যান্ট। যখন ইউনূস সরকার আসছিল তখন কিন্তু আমরা এই পয়েন্টটা দেখছি যে বাংলাদেশ আগে কি ইন্ডিয়ার উপর অনেকটা নির্ভর ছিল, পেঁয়াজ ইন্ডিয়া থেকে আসতো। কিন্তু যখন ইউনূস সরকার আসলো তখন আমরা দেখলাম যে পাকিস্তান থেকেও পেঁয়াজ আসছে। তো এটা মানে হইতাছে ডাইভার্সিফিকেশন, মানে হইতাছে ডাইভার্স করা, মানে কোনো সময় একটা দেশের উপর নির্ভর না থাকা। আমাদের ইকোনমিককে ডাইভার্সিফিকেশন করতে হবে। ইকোনমিক ডাইভার্সিফিকেশন মানে বাংলাদেশ শুড এক্সপ্যান্ড ট্রেড। বাংলাদেশের যে ব্যবসা এটারে আরও বিস্তর করতে হবে, আরও বড় করতে হইব, এবং উইথ মেনি কান্ট্রিজ, নট অনলি নেইবারিং ওয়ান্স। ওই যে একটু আগে বললাম যে ইউনূস সরকার আমলে পাকিস্তান থেকেও আসছে, পেঁয়াজ আসছে। তো এটাই বলতেছে যে বাংলাদেশ শুড এক্সপ্যান্ড ট্রেড উইথ মেনি কান্ট্রিজ, নট অনলি নেইবারিং ওয়ান্স। যে কোনো একটা প্রতিবেশী দেশের সাথে ব্যবসা করা যাবে না, আমাদের কী করতে হবে? বাড়াইতে হবে ইনক্রিজিং ট্রেড উইথ কান্ট্রিজ ইন এশিয়া, ইউরোপ অ্যান্ড মিডল ইস্ট। এশিয়া থেকে, ইউরোপ থেকে, মিডল ইস্ট থেকে আমরা আমাদের ট্রেডটারে বাড়াবো। ইনক্রিজিং ট্রেড উইথ কান্ট্রিজ, এই কান্ট্রিগুলোর সাথে আমরা আমাদের ব্যবসায়িক সম্পর্ক বাড়াবো, লেনদেন বাড়াবো। উইল রিডিউস ইকোনমিক ডিপেন্ডেন্স, এবং আমরা রিডিউস করব ইকোনমিক ডিপেন্ডেন্স, যে কোনো একটা রাষ্ট্রের উপর নির্ভর থাকাটাকে আমরা এটাকে রিডিউস করে ফেলাবো। 6 নাম্বার স্ট্রং ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম। স্ট্রং ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, যেহেতু বাংলাদেশের অবস্থানটা খুব সমুদ্রের কাছাকাছি, সুতরাং এখানে প্রায়ই বন্যা, সাইক্লোন হতে পারে। সেজন্য আমাদের যেটা করতে হবে, স্ট্রং ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম একটা ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে হইব, যেই ম্যানেজমেন্ট সিস্টেম হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবে, খুব দ্রুত উদ্ধার কার্যক্রম করতে পারবে। আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করতে হইব, যে একটা বন্যা হইব, এটা খুব আগেই বাংলাদেশের ওই অঞ্চলের মানুষকে যদি জানাই দেওয়া যায়, ওই অঞ্চলের মানুষ একটু সেফ জায়গায়, একটু উঁচু জায়গায় যেতে পারবো। তো আমাদের কি করতে হইব? আর্লি ওয়ার্নিং সিস্টেমে ইমপ্রুভমেন্ট করতে হইব। 7 নাম্বারে কি? ইন্টারন্যাশনাল সাপোর্ট ফর রিফিউজ ইস্যু। ওই যে পড়ছিলাম না যে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশ যেহেতু মায়ানমারের খুব কাছাকাছি অবস্থিত, মায়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে এসে অবস্থানরত হয়েছে। তো এরকম যে রিফিউজেসগুলো আছে, ওই রোহিঙ্গারদের তাদের নিজ দেশে করার জন্য, পাঠানোর জন্য আমাদের কী করতে হবে? ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে। যে এই যে রিফিউজ যে ইস্যু, রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে। তারপরে হইতেছে বাংলাদেশ ইকোনমি, এটাই হইতেছে লাস্ট টপিক। বাংলাদেশ ইকোনমিতে হইতেছে 5টা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হইতেছে মেইন সেক্টর অফ বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশ ইকোনমির হইতেছে 3টা সেক্টর আছে। একটা হইতেছে এগ্রিকালচার, 2 নাম্বার হইতেছে ইন্ডাস্ট্রি, 3 নাম্বার হইতেছে সার্ভিস। এগ্রিকালচার সেক্টরটা কি? এগ্রিকালচার সেক্টরে আবার হইতেছে কিছু আছে, ডিভিশন আছে, সাবডিভাইডেড আছে। এগ্রিকালচারের সাবসেক্টরগুলো হইতাছে ক্রপস, লাইভ স্টক, আর ফিশারি, আর ফরেস্টারি। তো এগ্রিকালচার সেক্টর হইতাছে বাংলাদেশের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এটাই লেখছে ইংরেজিতে যে এগ্রিকালচার ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্টর অফ বাংলাদেশ। ইট মেইনলি প্রডিউসেস ফুড অ্যান্ড র মেটেরিয়ালস। সাবসেক্টরগুলো কি? ক্রপস, ক্রপসে আমরা যেই জিনিসটা দেখি যে ফার্মার গ্রো ক্রপস লাইক রাইস, wheat, jute, vegetable and fruits. These crops are used to food and export. Farmer grow crops like rice, wheat, jute, vegetable and fruits. These crops are used for food and export. 2 নাম্বার সাবসেক্টরটা কি? এগ্রিকালচারের 2 নাম্বার সাবসেক্টরটা হইতাছে লাইভ স্টক। লাইভ স্টক মানে কি? লাইভ স্টক মানে হইতাছে রেইজিং অ্যানিমেল লাইক কাউ, গট এবং চিকেন। এই যেগুলো কিন্তু জীবন্ত খাদ্য কি? লিভিং ফুড। যে এর সেজন্য এখানে একটু বলছে লাইভ স্টক, মানে আমাদের
লাইভ স্টক হইতেছে কাউ, গড, চিকেন। দে প্রোভাইড মিট, মিল্ক, এগ, লেদার। তো এগ্রিকালচারের মধ্যে তো এটাও পড়ে, এই সেক্টরটাও পড়ে, এটা একটা সাবসেক্টর। আর একটা সাবসেক্টর হচ্ছে ফিশারি, মানে মাছ। বাংলাদেশ হ্যাজ মেনি রিভার, যেহেতু বাংলাদেশে অনেক রিভার আছে, পন্ড আছে এবং সি আছে, নদী, পুকুর এবং সমুদ্র আছে। পিপল ক্যাচ অ্যান্ড কাল্টিভেট ফিশ লাইক হিলসা, যে ইলিশ মাছের মতন মাছ এখানে কাল্টিভেট, ইলিশ মাছের মতন মাছ আছে বাংলাদেশে, যেটা হইতেছে আমরা এক্সপোর্ট করতে পারি। ফিশ ক্যান ইমপ্রুভ ইম্পর্টেন্ট ফুড, এটা একটা ইম্পর্টেন্ট ফুড এবং এক্সপোর্ট প্রোডাক্ট। ইলিশ মাছ কিন্তু বাইরের দেশে এক্সপোর্ট হয়। তারপরে কি ফরেস্টারি, ফরেস্টারি হইতেছে গ্রোয়িং অ্যান্ড প্রোটেক্টিং ট্রিজ অ্যান্ড ফরেস্ট প্রোভাইড, ফরেস্টেরও একটা এগ্রিকালচারের সাবসেক্টর। তারপরে ইন্ডাস্ট্রি সেক্টর। ইন্ডাস্ট্রি মানে হইতেছে প্রডিউসিং গুডস ইন ফ্যাক্টরিজ ইউজিং মেশিন অ্যান্ড লেবার। ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে হইতেছে প্রডিউসিং গুডস ইন ফ্যাক্টরিজ ইউজিং মেশিন অ্যান্ড লেবার। প্রডিউসিং ফুড ইন ফ্যাক্টরিজ, প্রডিউসিং গুডস ইন ফ্যাক্টরিজ ইউজিং মেশিন অ্যান্ড লেবার, প্রডিউসিং ফুড ইন ফ্যাক্টরিজ ইউজিং মেশিন অ্যান্ড লেবার। মেইন পারপাস কি? মেইন পারপাস হচ্ছে কনভার্ট র মেটেরিয়াল ইনটু ফিনিশড প্রোডাক্ট। র মেটেরিয়াল, কাঁচামাল থেকে একটা সম্পূর্ণ রেডি প্রোডাক্ট তৈরি হয় এই ইন্ডাস্ট্রি সেক্টরে এসা। ইন্ডাস্ট্রি সেক্টরের কিছু সাবসেক্টর আছে, সেটা হইতেছে মিনারেলস অ্যান্ড মাইনিং। ইন্ডাস্ট্রি সেক্টরের সাবসেক্টর হইতেছে মিনারেলস অ্যান্ড মাইনিং। মিনারেলস অ্যান্ড মাইনিং মানে কি? কালেক্টিং মিনারেলস ফ্রম দ্য আর্থ সাচ অ্যাজ ন্যাচারাল গ্যাস, কয়েল, স্টোন, এগুলা হইতেছে আমাদের মিনারেলস। দিজ আর ইউজড ফর এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এগুলা হইতেছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় এবং এগুলা থেকে আমরা শক্তি পাই। এই গ্যাস এবং কয়লা এগুলোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুৎ হইতেছে ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। তো মিনারেল আর মাইনিং হইতেছে একটা সাবসেক্টর অফ ইন্ডাস্ট্রি। তারপর হইতেছে ম্যানুফ্যাকচারিং, মেকিং প্রোডাক্ট ইন ফ্যাক্টরিজ লাইক গার্মেন্টস, ফুড প্রোডাক্টস, সিমেন্ট অ্যান্ড টেক্সটাইলস। বাংলাদেশ আর্নস এ লট অফ এক্সপোর্ট ইনকাম ফ্রম গার্মেন্টস। বাংলাদেশ থেকে কিন্তু অনেক বড় পরিমাণের পোশাক আশাক এক্সপোর্ট হয়। মানে শুধু পোশাক আশাক না, আপনার ফুড প্রোডাক্টও কিন্তু ম্যানুফ্যাকচার হয়। আমি ওদের টিভিতে দেখলাম যে চিংড়ি মাছ একটা ফুড আইটেম, এটা বাংলা চিংড়ি মাছ এটা তো কৃষিতে পড়ে যায়। আচ্ছা, ফুড প্রোডাক্ট আর কি আছে? ফুড প্রোডাক্ট তো সব কৃষির মধ্যেই, যেটা যাই হোক, যে ফুড প্রোডাক্টও কিন্তু ম্যানুফ্যাকচার করা হয়, মানে এখান থেকে প্যাকেট করা হয়, মরুকজাত করে বা বিদেশে বিক্রি করা হয়। এটারই বলা হইতেছে ম্যানুফ্যাকচারিং। এই ম্যানুফ্যাকচারিং হইতেছে ইন্ডাস্ট্রির একটা সাবসেক্টর। তারপর হইতেছে ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই হইতেছে এটাও একটা সাবসেক্টর ইন্ডাস্ট্রি। প্রডিউসিং অ্যান্ড সাপ্লাইং ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ক্লিন ওয়াটার, দিজ আর নেসেসারি ফর হোমস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড অফিস। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির একটা সাবসেক্টর। বিল্ডিং রুটস, ব্রিজ, হাউসেস অ্যান্ড বিল্ডিংস, ইট হেল্পস ডেভেলপ সিটিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। তারপরে হইতাছে আরেকটা সেক্টর ইকোনমির আরেকটা সেক্টর হইতাছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরে কি আছে? সার্ভিস সেক্টরে কয়েকটা সাবসেক্টর আছে। এক নম্বর সাবসেক্টর হইতাছে রোড ট্রান্সপোর্টেশন ইউজিং বাস, ট্রাক, এটি তো সব রোড ট্রান্সপোর্ট। হেল্প পিপল অ্যান্ড গুডস মুভ ওয়ান প্লেস টু অ্যানাদার। তারপরে কি আছে? ওয়াটার ট্রান্সপোর্ট আছে। ওয়াটার ট্রান্সপোর্টে হইতেছে আমরা দেখতে পাইতেছি যে ট্রান্সপোর্টেশন থ্রু rivers and sea using boats, shipping and launches. Very important in river based Bangladesh. যেহেতু বাংলাদেশ রিভার বেসড, বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, তো ওয়াটার ট্রান্সপোর্টটা খুব গুরুত্ব ভূমিকা পালন করে। এয়ার ট্রান্সপোর্ট আছে। তো এগুলো হইতেছে সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে। পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, এগুলো হইতেছে সার্ভিস সেক্টর, সার্ভিসের সাবসেক্টর। তারপরে হইতেছে মেজর প্রবলেম ইন এগ্রিকালচার অফ বাংলাদেশ। বাংলাদেশের যে এগ্রিকালচারে
এগ্রিকালচার হইতেছে বাংলাদেশের ইকোনমিকের মধ্যে একটা অন্যতম সেক্টর বা অন্যতম একটা জিনিস। এই যে কি কি প্রবলেমগুলা হয় এগ্রিকালচারে কি বাংলাদেশ বা কৃষিতে বাংলাদেশ কি সমস্যার সম্মুখীন হয়, সেটা হইতেছে ডিক্রিজিং এগ্রিকালচার ল্যান্ড। ডে বাই ডে কিন্তু বাংলাদেশে কৃষি কাজ করার জন্য জমির অভাব দেখা গেছে। ডিক্রিজিং এগ্রিকালচার ল্যান্ড, কৃষি জমির অভাব দেখা যাইতেছে। এটা কেন দেখা যাইতেছে? কারণ বাংলাদেশ আস্তে আস্তে গ্রো হইতেছে, র্যাপিড পপুলেশন গ্রোথ, খুব দ্রুত বাংলাদেশের পপুলেশন বৃদ্ধি পেতেছে। এর কারণে দেখা যাইতেছে হাউস তৈরি হইতেছে, রাস্তাঘাট তৈরি হইতেছে, বিল্ডিং তৈরি হইতেছে। এর কারণে কি হইতেছে যে কৃষি কাজ করার মতো কৃষি জমির অভাব দেখা গেছে। এটা একটা প্রবলেম ইন এগ্রিকালচার অফ বাংলাদেশ। কৃষি খাতে একটা প্রবলেম ফেস করতেছে এই কারণে, ডিক্রিজিং এগ্রিকালচার ল্যান্ড। কৃষি জমি কমে যাচ্ছে আস্তে আস্তে। কেন কমতেছে? র্যাপিড পপুলেশন গ্রোথ। 2 নম্বর হইতেছে ল্যাক অফ লং টার্ম ইনভেস্টমেন্ট। বাংলাদেশে কিন্তু এখনও লং টার্ম ইনভেস্টমেন্ট করে না বাংলাদেশ কিন্তু এখন অনেক উর্বর আছে, সেই জন্য কৃষিখাতে কিন্তু সরকারের তেমন লং টার্ম ইনভেস্টমেন্ট নাই। আপনি যদি দেখেন যে এই টাইমে আমি কিছুদিন আগে সৌদি আরব থেকে আসছি, যে সৌদি আরব কিন্তু এগ্রিকালচারে অনেক টাকা ইনভেস্ট করে, কারণ ওদের মাটি এত উর্বর না। ওদের ওখানে মরুভূমির মধ্যে ওরা গাছ লাগাইতেছে, অনেক টাকা খরচ করে মরুভূমির মধ্যে পানির পাইপ টাইপ দিয়ে গাছ টাছ লাগাইতেছে। তো ওইটা তারা তাদের কৃষিখাতে অনেক ইনভেস্ট করে। তো বাংলাদেশে যদি আমরা খেয়াল করি যে এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট নাই। ল্যাক অফ লং টার্ম ইনভেস্টমেন্ট। এগ্রিকালচারে যে পরিমাণ ইনভেস্ট করা উচিত বা এগ্রিকালচার সেক্টরে যে পরিমাণ ইনভেস্ট হয় না, বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট আর নট এনাফ। এগ্রিকালচারে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে ইনসাফিসিয়েন্ট মডার্ন টেকনোলজি। এগ্রিকালচারে আমাদের টেকনোলজি নাই, পর্যাপ্ত পরিমাণে টেকনোলজি নাই। উন্নত মানের ট্রাক্টর, উন্নত মানের যন্ত্রপাতি এখন তৈরি ফার্মারের হাতে আমরা পৌঁছাতে পারি না, সেই জন্য অ্যাজ এ রেজাল্ট প্রোডাকশন রিমেন্স লো। আমাদের প্রোডাকশন খুবই লো হয়। যদি এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় বা উন্নত মেশিনারিগুলো ইউজ করা হয়, তাহলে প্রোডাকশনটা আরও বাড়ানো যাবে। তো এই 3 নাম্বার হইতেছে ইনসাফিসিয়েন্ট মডার্ন টেকনোলজি। আমাদের এগ্রিকালচারে পর্যাপ্ত পরিমাণ মডার্ন টেকনোলজি ইউজড হয় না। 4 নাম্বার হইতেছে ডিপেন্ডেন্স অন নেচার। মানে আমাদের এগ্রিকালচারটা না সম্পূর্ণ পরিবেশের উপর নির্ভর। আমাদের দেখা গেছে এইবার তরমুজের ফলন অনেক ভালো হয়েছে, কারণ শিলাবৃষ্টি হয়নি। শিলাবৃষ্টি হইলে তরমুজের ফলন ভালো হয় না। তো যে কোনো একটা ফসল বা যে কোনো একটা ফলন, ওইটা নেচারের উপর নির্ভর করে। এই জিনিসটা যেমন ভালো তেমন খারাপও। যেমন যদি বন্যা হয়, ফ্লাড অথবা স্ট্রম বন্যা, তুফান, বৃষ্টিবাদল হয়, তখন কিন্তু আমাদের যেই ফসল সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের ফলন খুব অল্প হয়। তো ডিপেন্ডেন্স অন নেচার যেমনটা ভালো, তেমনটা অনেকটা ক্ষতিকর। অন্যান্য দেশের আমি দেখছি যে অনেক উন্নত দেশ আছে যে আন্ডারগ্রাউন্ডে ফসল ফলাইতেছে, বা ফসল ওনারা খুব নেচারের উপর নির্ভর খুবই কম করে। অটোমেটিক আলো দিয়ে, সানলাইট দিয়ে, মানে খুবই, যেটারে আমরা বলি ওইটা আলাদা কৃষি তো নেচারের উপর ডিপেন্ডেন্স থাকবই। কিন্তু এটা কেন প্রবলেমে লেখা হয়েছে? কারণ নেচারের উপর যখন আমাদের ফসলটা নির্ভর করে, তখন নেচার খারাপ হইলে ফলন কম হয়। এর একটা বাংলাদেশে কি আবহাওয়াটা এরকম যে হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঝড় তুফান এসে পড়ে, তখন ফসল অনেক ডিপেন্ডেন্স অফ নেচার। তারপরে হইতেছে ফ্র্যাগমেন্টেড ল্যান্ড বলতে কি বুঝাইতেছি? যে এগ্রিকালচার ল্যান্ড ইজ ডিভাইডেড ইন্টু মেনি স্মল পিসেস। দিস মেক্স মডার্ন ফার্মিং ডিফিকাল্ট অ্যান্ড ওয়েস্টেজ সাম ল্যান্ড। মানে
ফ্র্যাগমেন্টেড ল্যান্ড মানে হইতেছে, আপনারা যদি কখনো গ্রামে যান দেখবেন যে একটা ছোট ছোট মাঠ, এই পাশে একটা ছোট মাঠে, এই পাশে একটা ছোট জায়গায় ফসল হইতেছে, আবার ওই পাশে ছোট্ট ছোট্ট একটা অংশে, মানে খুব খণ্ড খণ্ড, বাংলাদেশের যে কৃষি জমিগুলো আছে সেইগুলা হইতেছে খণ্ড খণ্ড আকারে থাকার কারণে, মানে স্মল পিস, মানে এই ল্যান্ডগুলো ডিভাইডেড ইনটু ম্যানি স্মল পিসেস, ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার কারণে যে মডার্ন যে ফার্মিং করা সেটা ডিফিকাল্ট হয়ে যায়। মডার্ন ফার্মিং করতে হলে আপনার একটা বড় প্লেসের প্রয়োজন হয়, যাতে সব জায়গায় সমানভাবে সেচ দেওয়া যায়, সব জায়গায় সমানভাবে সারটা দেওয়া যায়। তো বাংলাদেশের কৃষি জমিগুলো কিন্তু এমন না। বাংলাদেশের কৃষি জমিগুলো হইতেছে এগ্রিকালচারাল ল্যান্ড ইজ ডিভাইডেড ইন্টু ম্যানি স্মল পিসেস, ছোট ছোট খণ্ডে বিভক্ত। তো এটা একটা প্রবলেম। তো 6 নম্বরে আরেকটা প্রবলেমের কথা বলতেছে, সেটা হইতেছে সয়েল ফার্টিলিটি প্রবলেম। বাংলাদেশে মাটি যদিও উর্বর আমরা বলি, কিন্তু বাংলাদেশে এমনও কিছু প্লেস আছে যেখানে মাটি যথেষ্ট পরিমাণ উর্বর না। সেটা হইতেছে, এই প্রবলেমটার নাম হইতেছে সয়েল ফার্টিলিটি প্রবলেম। তারপরে হইতেছে 7 নাম্বার হইতেছে একটা প্রবলেম, সেটা হইতেছে পোভার্টি অফ ফার্মার। আমাদের দেশের কৃষকরা কিন্তু অনেক গরিব, এটা একটা খুবই প্রবলেম। এই যে ফার্মাররা, মেনি ফার্মার্স আর পোর অ্যান্ড ল্যাক অফ ক্যাপিটাল। ফার্মাররা যখন একটা দেশের কৃষকরা যখন গরিব এবং তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, তখন সেইটার প্রভাব তো সেই দেশের কৃষিতেও পড়বে। বিকজ অফ দিস দে ক্যান নট বাই সিডস। তারা ভালো বীজ কিনতে পারে না, তারা ফার্টিলাইজার কিনতে পারে না, তারা টেকনোলজি, বাংলাদেশের কৃষকরা টেকনোলজিক্যাল জিনিসপত্র, উন্নত মানের ট্রাক্টর, উন্নত মানের যে মেশিনারি, এগুলো কীভাবে কিনবো? তারা তো সিডসই কিনতে পারে না, বীজই কিনতে পারে না, ফার্টিলাইজার কিনতে পারে না, সার কিনতে পারে না। যখন যেহেতু তারা গরিব, এর একটা প্রবলেম। তো এই গরিব হওয়ার কারণে তারা উন্নত মানের সার, উন্নত মানের বীজ কিনতে পারে না। এর কারণে বাংলাদেশের কৃষিখাতেও তাদের ফলনও কম হয়। তো এর কারণে বাংলাদেশের কৃষি এর মধ্যে একটা এফেক্ট পড়ে। তো এটা একটা প্রবলেম। সেই প্রবলেমটার নাম হইতেছে, 7 নম্বর প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হইতেছে, সেটা হইতেছে পোভার্টি অফ ফার্মার। ফার্মারদের হাতে যদি যথেষ্ট টাকা পয়সা থাকে, তখন তারা ভালো জিনিস কিনবে, তারা টেকনোলজি আনবে কৃষি খাতে, এবং বাংলাদেশের কৃষি উন্নত হবে। 8 নাম্বার হইতেছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। কৃষকরা না টেকনোলজিটা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছে না। তারা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যদি টেকনোলজিটা ব্যবহার করে, তখনই তো উন্নত হবে কৃষি। 9 নম্বর হইতেছে উইক মার্কেটিং সিস্টেম, যে কৃষকরা তার মার্কেটিং করে না। দেখা গেছে এর কারণে অনেক ফসল কৃষি জমিতে নষ্ট হয়ে যায়। যদি মার্কেটিংটা স্ট্রং থাকে, কৃষক থেকে ডাইরেক্ট আমাদের হাতে পৌঁছে যায়, তখন দেখা গেছে এইসব জিনিস অপচয় হয় না। উইক মার্কেটিং সিস্টেম, বাংলাদেশে যেহেতু উইক মার্কেটিং সিস্টেম আছে, সেহেতু এটা একটা প্রবলেম। ল্যাক অফ শর্টেজ ফ্যাসিলিটি, বাংলাদেশে অনেক ফ্যাসিলিটি, বাইরের দেশের কৃষকরা যেরকম ফ্যাসিলিটি পায়, বাংলাদেশের কৃষকরা কিন্তু ওরকম ফ্যাসিলিটি পায় না। তারপরে হইতেছে লো প্রোডাক্টিভিটি। কি লো প্রোডাক্টিভিটি হইতেছে বিকজ অফ ল্যাক অফ টেকনোলজি। লো প্রোডাক্টিভিটি কেন? যে টেকনোলজির ল্যাক অফ টেকনোলজি, নলেজ, বাংলাদেশের কৃষকের পর্যাপ্ত পরিমাণে নলেজ না থাকার কারণে, টেকনোলজি না কারণে প্রোডাকশনটা খুবই লো হয়। এর একটা প্রবলেম, লো প্রোডাক্টিভিটি। তারপর হচ্ছে ইনসাফিসিয়েন্ট ইরিগেশন মানে হইতেছে সেচ। পর্যাপ্ত পরিমাণের পানি দ্বারা তারা জমি সেচ দিতে পারতেছে না। ইনসাফিসিয়েন্ট ইরিগেশন, সেচের তেমন সুবিধা না থাকার কারণেও ম্যানি ল্যান্ডস ডো নট হ্যাভ প্রপার ইরিগেশন সিস্টেম। সেচ দেওয়ার সিস্টেম না থাকার কারণে অনেক মাটিতে সেচ দেওয়ার সিস্টেম না থাকার কারণে সাম ল্যান্ডস আর রিমেইন আনকাল্টিভেট। সেগুলা একটা কৃষি জমি যে উর্বরতা সেটা হারায় ফেলায়, তখন সেই জমিটা আনকাল্টিভেট হয়ে যায়। তো সেখানে আর চাষ করা সম্ভব হয় না। এটা কেন সম্ভব হয় না? এই ইনসাফিসিয়েন্ট ইরিগেশন, সেচ দেওয়ার সুন্দর ব্যবস্থা থাকে না। ইরিগেশন মানে হইতেছে সেচ, মানে জমিতে পানি দেওয়া। সেচ মানে হইতেছে জমিতে পানি দেয় না, এটাই। জমিতে পানি দিতে পারে না, ফলে সেই জমিটা আনকাল্টিভেটেড হয়ে যায়। তো লিমিটেড এগ্রিকালচার ক্রেডিট অ্যান্ড ইন্স্যুরেন্স, আমাদের কিন্তু এগ্রিকালচারে কোনো ইন্স্যুরেন্স হয় না। আপনি একটা অনেক দামি গাড়ি কিনছেন, সে গাড়ির কিন্তু ইন্স্যুরেন্স হয়। গাড়ি, বাড়ি, মানুষ মারা গেলে ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স সব জায়গায় থাকলেও
আমি কিন্তু বাংলাদেশে এখনও কৃষি খাতে ইন্স্যুরেন্সের ইস্যুই নেই। তো ফার্মাররা যদি এরকম ইন্স্যুরেন্স করতে পারে, ফার্মার ডু নট গেট লোন, তারা যদি লোন পাইতো, ব্যাংকের থেকে ভালো পরিমাণ টাকা পাইতো, বা এগ্রিকালচার ইন্স্যুরেন্স ইজ নট কমন ইন বাংলাদেশ। যেটা আগে যেটা বললাম যে বাংলাদেশে এখন আমি এটা দেখিনি, এগ্রিকালচার ইন্স্যুরেন্স ইজ নট কমন ইন বাংলাদেশ। একটা কৃষকের ফসল খারাপ হয়েছে, তো তার যদি ইন্স্যুরেন্স থাকতো, বা একটা কৃষকের অনেক দামি একটা ট্রাক্টর আছে, তো ট্রাক্টরটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, তো ওই ট্রাক্টরটার ওই মেশিনের যদি ইন্স্যুরেন্স করা থাকতো, দেখা গেছে কৃষক ওই ট্রাক্টরটা কারণে কৃষিজ আবার নতুন ট্রাক্টর আনতে পারতো, তখন কৃষিতে আর এটার প্রভাবটা পড়তো না। যেহেতু কৃষকের দামি জিনিসগুলা, মেশিনারি প্রোডাক্টের কোনো ইন্স্যুরেন্স করা থাকে না, দেখা গেছে ওই মেশিনারি প্রোডাক্ট যদি নষ্ট হয়, তো এটার প্রভাবটা তার ফসলের ফলনে পড়ে, তখন তার ফলন কম হয়। তো এটা একটা প্রবলেম। শর্টেজ অফ এগ্রিকালচার লেবার ইন পিক সিজন, এটা বুঝিতেছে যে 14 নম্বর পয়েন্টটা বুঝিতেছে যে যখন ফসলটা কাটার সময় হয়, যে সাধারণত বসন্তকালে ধরেন যে ধান পাকছে, যে এখন ধানটারে প্রসেস করতে হইব, হেমন্তকালের যে সময়টা, বসন্ত হেমন্ত, এই সময় ধানটা কাটতে হইব, সেটা হইতেছে ওই ফসলের পিক সিজন, ওই ফসলটা কাটার বেস্ট সময়। তো তখন কি হয় যে শর্টেজ অফ এগ্রিকালচার লেবার, তখন শ্রমিকের অভাব হয়। তো তারা সঠিক টাইমে যদি ফসলটা কাটতে না পারে, দেখা গেছে ওই ফসলটা নষ্ট হয় দেরিতে কাটলে, বা যে কোনো ফলমূল আগে। তো এইটাই যে ওইটা করার সময় যে শ্রমিকের অভাব হয়, এটার কারণে ফসল সঠিক টাইমে করা যায় না, হারভেস্টিং করা যায় না, মানে কাটা যায় না। আবার প্লান্টিং টাইম, ধরেন যে ধানটা এই সিজনে লাগাইতেই হবে, তো ওই সিজনে আর লাগাইতে পারে না কম শ্রমিক থাকার কারণে। দেখা গেছে পুরা জমিতে ধান লাগাইতে সিজন চলে যায়, সময়টা চলে যায়। যে একটা নির্দিষ্ট সময় যদি সম্পূর্ণ জমিতে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট ফসলের বীজ লাগানো যায়, তো দেখা যায় ফলন ভালো হয়। যে প্লান্টিং একটা টাইম আছে, গাছ লাগানোর একটা টাইম আছে, আবার হারভেস্টিং করার একটা টাইম আছে। এই হারভেস্টিং আর প্লান্টিং টাইমটাকে ওই ফসলের সিজন বলে, ওই ফসলের ফলানোর সিজন পারি তোমার। তারপর হচ্ছে আর্সেনিক কন্টামিনেশন। বাংলাদেশের এখনও কিন্তু অনেক জায়গা আছে যে জায়গায় আর্সেনিকযুক্ত পানি হয়। তো এই আর্সেনিকযুক্ত পানির কারণে কৃষি জমিতে ওই আর্সেনিকযুক্ত পানি দ্বারা সেচ করলে কৃষি খাতে অত উন্নত করা যায় না। গাছপালার পাতা টাতা নষ্ট হয়ে যায় আর্সেনিকযুক্ত পানির কারণে। আর্সেনিক কন্টামিনেশন, আর্সেনিক ইজ এ গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন, ইরিগেশন মানে হলো সেচ। তো সেচের পানিতে যদি আর্সেনিকযুক্ত থাকে, তখন দেখা গেছে প্রবলেম হয়। দিস এফেক্টস ক্রপ অ্যান্ড হিউম্যান হেলথ। এই আর্সেনিকযুক্ত পানি মানুষের শরীরের জন্য খারাপ এবং ফসলি জমির জন্যও খারাপ। তো এই আর্সেনিক পানি হইতেছে একটা প্রবলেম বাংলাদেশের কৃষি খাতে। তারপরে হইতেছে আর কয়টা প্রশ্ন, আরও 3টা প্রশ্ন। আচ্ছা, তবে 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্নটা হইতেছে রিকমেন্ডেশন টু ওভারকাম দ্য প্রবলেম অফ এগ্রিকালচার ইন বিডি। তো এই যে আমরা যে প্রবলেমগুলো পড়লাম, এই প্রবলেমগুলো কীভাবে আমরা ওভারকাম করতে পারি সেইটা পড়বো এখন। সেটা হচ্ছে আমরা ইনক্রিজ করব লং টার্ম ইনভেস্টমেন্ট। কৃষিখাতে একটা লম্বা সময়ের জন্য কৃষককে যাতে আমরা টাকা লোন দিতে পারি, বা কৃষিখাতে সরকারের উচিত কিছু টাকা ইনভেস্ট করা বা কিছু বড় বড় প্রকল্প হাতে নেওয়া। তো এটাই হইতেছে 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হইতেছে ইনক্রিজ লং টার্ম ইনভেস্টমেন্ট। ইনক্রিজ লং টার্ম ইনভেস্টমেন্ট। ইনক্রিজ লং টার্ম ইনভেস্টমেন্ট। ইনক্রিজ লং টার্ম ইনভেস্টমেন্ট। ইনক্রিজ লং টার্ম investment. Both government and private sector should increase long-term investment in agriculture. গভর্নমেন্ট এবং যে প্রাইভেট সেক্টর আছে, দুটোটারই উচিত যে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করা, এগ্রিকালচারে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করা উচিত। ইনভেস্টমেন্ট ইজ নিডেড ফর ইরিগেশন প্রজেক্ট। ইনভেস্টমেন্টটা কই করতে হবে? ইরিগেশন প্রজেক্ট, মানে সেচ যে দিতে পারে কৃষক, ইরিগেশন সেচ প্রজেক্টে,
পানি সব ফসলে যাতে সব কৃষক পর্যাপ্ত পরিমাণে পানি দিতে পারে। ইরিগেশন প্রজেক্ট, সয়েল ইমপ্রুভমেন্ট, মাটি কেমনে উর্বর করা যায় সেখানে টাকা ইনভেস্ট করতে হইব। এবং হায়ার ক্রপ প্রোডাক্টিভিটি। হায়ার ক্রপ প্রোডাক্টিভিটি মানে কি, যে উন্নত জাতের ফসল ফলানোর জন্য আমাদের ওখানে টাকা ইনভেস্ট করতে হবে, উন্নত জাতের বীজ তৈরিতে টাকা ইনভেস্ট করতে হইব। হায়ার ক্রপ প্রোডাক্টিভিটি। তারপরে 2 নাম্বার যে পদক্ষেপটা নিতে হইব সেটা হইতেছে প্রোভাইডেড মোর গভর্নমেন্ট সাবসিডিস। গভর্নমেন্ট থেকে একটু সুযোগ সুবিধাটা বাড়াইতে হইব। দ্য গভর্নমেন্ট শুড ইনক্রিজ সাবসিডিস অন ফার্টিলাইজার, সিডস, ডিজেল অ্যান্ড ইলেকট্রিসিটি। ডিজেল আর ইলেকট্রিসিটিটা কেন গভর্নমেন্টের দিতে হইব, প্রোভাইড করতে হইব? কারণ ইলেকট্রিসিটি আর ডিজেল দ্বারা মোটর চলবো, মোটর দ্বারা পানি উঠবো পানির নিচ থেকে, মাটির নিচ থেকে, সেই পানি জমিতে দিয়ে সেচ টেচ দিব। আরেকটা জিনিস সেটা হচ্ছে ফার্টিলাইজারে হেল্প করতে হইব। গভর্নমেন্টের উচিত উন্নত মানের সার বাংলাদেশে আনা বা উন্নত মানের সার বাংলাদেশে তৈরি করা, যাতে বা কৃষকরা সেই সার ব্যবহার করতে পারে। তো ইট মাস্ট বি এনশিওর দ্যাট দিস সাবসিডিজ রিচ রিয়াল ফার্মার। রিয়াল ফার্মার মানে কি, একবারে প্রত্যন্ত এলাকার যে কৃষকটা আছে সেই কৃষকের কাছে যেন এই জিনিসটা পৌঁছায়। 3 নাম্বার যেটা পদক্ষেপটা নিতে হবে সেটা হইতেছে ইমপ্রুভমেন্ট এগ্রিকালচার রিসার্চ। এগ্রিকালচার রিসার্চ করতে হইব। এগ্রিকালচার রিসার্চ করতে হইব যাতে উন্নত পরিমাণের বীজ উৎপন্ন করা যায়, উন্নত মানের সার তৈরি করা যায়। তারপরে ফার্মার কোঅপারেটিভস। ফার্মার শুড বি অর্গানাইজড ইনটু কোঅপারেটিভ গ্রুপ। ফার্মারদের একটা থাকতে হইব, কি বলে, ফার্মারদের একটা গ্রুপ থাকতে হইব, যাতে তারা যে কোনো সমস্যা ফার্মাররা একটা সিন্ডিকেটের মতন থাকতে হবে। দিস উইল রিডিউস ল্যান্ড ফ্র্যাগমেন্ট অ্যান্ড হেল্প ফার্মার ইউজ মডার্ন ফার্মিং মেথড। তারপরে হচ্ছে ডেভেলপ শর্টেজ অ্যান্ড মার্কেটিং সিস্টেম। আমাদের মার্কেটিং সিস্টেমটা উন্নত করতে হবে যাতে আমাদের যে ফসলের যেই প্রোডাক্টগুলো, যে এগ্রিকালচার প্রোডাক্টগুলো খুব দ্রুত মার্কেটে আসে। দেখা গেছে কি, যে প্রত্যন্ত এলাকা থেকে একটা ফসল ঢাকায় আসতে অনেকটাই পচে যায়, অনেক নষ্ট হয়ে যায় ফল অনেক। যেহেতু এই প্রোডাক্টগুলো একটু, যে ধরেন একটা সবজি অনেক দূর থেকে ঢাকায় আসতে কিছু পরিমাণ ওয়েস্টেজ হয়, তো এই ওয়েস্টেজটা কমাতে হবে। আমাদের মার্কেটিং সিস্টেমটা যদি উন্নত হয়, দেখা গেছে কৃষক ফেয়ার প্রাইস পাবে। যে ফেয়ার প্রাইস মার্কেটিং সিস্টেমটা উন্নত থাকলে, যেমন যখন ফুলকপির ফলন থাকে তখন কৃষক কিন্তু ফুলকপি বিক্রি করে 3 টাকা 4 টাকা পিস। সেই ফুলকপিটা যখন ঢাকায় আসে তখন সেটা হয়ে যায় 20 টাকা। তো এরকম মার্কেটিং সিস্টেমটা যদি উন্নত থাকে তাহলে ফার্মার কী পাইব, ফার্মার গেট ফেয়ার প্রাইসেস, ফার্মার একটা ন্যায্য মূল্য পাবে। 5 নাম্বার যে পদক্ষেপটা সেটা হচ্ছে প্রোভাইড ইজি এগ্রিকালচার ক্রেডিট ইন্স্যুরেন্স। তো আমাদের এগ্রিকালচারে কৃষিখাতে ইন্স্যুরেন্স সিস্টেম আনতে হইব, যাতে কৃষক তার যে মেশিনারিগুলো আছে, মেশিনারিগুলার দামি ট্রাক্টরের ইন্স্যুরেন্স করা থাকলে দেখা গেছে ট্রাক্টরটার কোনো প্রবলেম হইলে কৃষকের যাতে ফলনে কোনো প্রভাব না পড়ে, আরেকটা ট্রাক্টর সে ইজিলি ক্রয় করতে পারে। অ্যারেঞ্জ ট্রেনিং ফর ফার্মারদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তো এই পদক্ষেপগুলো নিলে আশা করি আমরা সকল প্রবলেম ওভারকাম করতে পারবো। অ্যারেঞ্জ ট্রেনিং ফর ফার্মার্স। তারপরে হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বিডি। কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বিডি, যে এগ্রিকালচার বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমিতে ডেভেলপ কীভাবে করতে পারে বা কী ইসে করে। তো এগ্রিকালচার এমপ্লয়মেন্ট জেনারেশন, যেহেতু বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি, সেহেতু এগ্রিকালচার হইতে পারে এমপ্লয়মেন্ট, আমাদের জেনারেশনকে অনেক বড় একটি এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারে এগ্রিকালচার ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু বাংলাদেশ Bureau of Static Labor Force Survey. About 47% of labor force work in
এগ্রিকালচার ইট প্রোভাইড জব মিলিয়ন অফ রুরাল পিপল, যে এগ্রিকালচার অনেক বড় একটা সংখ্যক মানুষকে তারা দিতেছে, জব দিতেছে, এমপ্লয়মেন্ট জেনারেশন। তারপরে 2 নম্বর কি কন্ট্রিবিউশন টু জিডিপি, এগ্রিকালচার কিন্তু একটা ভালো পরিমাণ কন্ট্রিবিউশন করে আমাদের জিডিপিতে। এগ্রিকালচার কন্ট্রিবিউটস অ্যাবাউট 16% অফ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলাদেশের জিডিপিতে 16% কন্ট্রিবিউট করে এই এগ্রিকালচার খাত থেকে। দ্য মেন এগ্রিকালচারাল সাবসেক্টর হইতেছে ক্রপ, ফিশারি, লাইভ স্টক, ফরেস্টারি। তারপরে হইতেছে সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল ফর ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার কি করে, কাঁচামালটা ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করে। একটা ইন্ডাস্ট্রি যখন একটা পোশাক বানায় তখন এগ্রিকালচারই কিন্তু তুলাটা দেয়, তো তুলাটা কিন্তু এগ্রিকালচারের অংশ। তো সেটাই বলতেছে যে আমাদের প্রশ্নটা কিন্তু এটা, যে কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট। তো বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টে ইন্ডাস্ট্রি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই ইন্ডাস্ট্রিকে র ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় এগ্রিকালচার সেক্টরটা, সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল ফর ইন্ডাস্ট্রি। তারপরে 4 নম্বর পয়েন্ট হইতেছে ফরেন এক্সচেঞ্জ আর্নিং। ফরেন এক্সচেঞ্জ আর্নিং হইতেছে আসলে কি, এই যে এই জিনিসগুলা না লয়ের কোনো জিনিস না, এটা হইতেছে এলএলবির একটা জিইডি কোর্স, মানে ফালতু একটা কোর্স। যাই হোক, পরীক্ষা পড়তে হইব, পড়াইতে হইব। এই কোর্সটার নাম হইতেছে বাংলাদেশি স্টাডিজ। যদিও একটু বোরিং, তবুও এই কোর্সটা থেকে আসলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। তো 4 নম্বর পয়েন্ট হইতেছে ফরেন এক্সচেঞ্জ আর্নিং। ফরেন এক্সচেঞ্জ আর্নিং হইতেছে এগ্রিকালচার প্রোডাক্টস আর ফরেন এক্সচেঞ্জ আর্নিং। তো এগ্রিকালচারের মাধ্যমে কিন্তু আমরা যখন এক্সপোর্ট করি, যে যখন আমরা বাংলাদেশ থেকে আম বাইরের দেশে পাঠাই, তখন কিন্তু বাইরের দেশ থেকে আমরা ডলার আসে। তো এগ্রিকালচার কি করে, ফরেন এক্সচেঞ্জ আর্নিং। তারপর হচ্ছে সাপোর্ট টু সার্ভিস সেক্টর, মেনি সার্ভিস সেক্টর, সাপোর্ট টু সার্ভিস সেক্টর, মেনি সার্ভিসেস অ্যাক্টিভেটেড। সার্ভিসের যেই পদগুলো আছে ট্রান্সপোর্টেশন অফ ক্রপ, ট্রেডিং, মার্কেটিং অফ এগ্রিকালচার গুডস, এইটা। তারপরে 5 নম্বর কোয়েশ্চেন পড়ি। 5 নম্বর কোয়েশ্চেন হইতেছে ইন্টারডিপেন্ডেন্সি অফ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্টর, মানে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি সেক্টর একে অপরের উপর কীভাবে নির্ভর করে সেটাই আমরা পড়বো। ফার্স্টে পড়বো হইতেছে ডিপেন্ডেন্সি অফ ইন্ডাস্ট্রি অন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এগ্রিকালচারের উপর কীভাবে নির্ভর করে, সেটা হইতেছে সাপ্লাই র মেটেরিয়ালকে দেয় এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিকে দেয়। তো ইন্ডাস্ট্রি এগ্রিকালচারের উপর নির্ভর করে র মেটেরিয়ালের জন্য। কি কি র মেটেরিয়াল দেয়, কটন, জুট, সুগার ক্যান, উড অ্যান্ড ব্যাম্বো, হাইড অ্যান্ড লেদার, লাইভ স্টক, ফরেস্ট প্লান্টস। তো এইগুলা তো এগ্রিকালচারের জিনিস, এইগুলা হইতেছে র মেটেরিয়াল। এইগুলা প্রসেসড হয়ে ইন্ডাস্ট্রিতে প্রসেস হয়, তারপরে ইন্ডাস্ট্রি আমাদের ইকোনমিকে একটা হেল্প করে। তো এই জিনিসগুলা ইন্ডাস্ট্রিতে যায় এগ্রিকালচার থেকে। তাহলে ফার্স্ট পয়েন্ট হইতেছে সাপ্লাই র মেটেরিয়াল। 2 নম্বর হইতেছে মার্কেট ফর এগ্রিকালচার প্রোডাক্টস, industry buy agriculture products from farmer get fair prices which increase their income. তারপর 3 নম্বর পয়েন্ট কি, ইনক্রিজ ইন ফার্মার ইনকাম। এই ইন্ডাস্ট্রি থাকার কারণে কিন্তু ফার্মার ইনকাম হইতেছে, কারণ ফার্মারের যে প্রোডাক্টটা এটা ইন্ডাস্ট্রি কিনতেছে। তারপরে কি, ক্রিয়েশন অফ মার্কেট ফর ইন্ডাস্ট্রি গুডস। তারপরে হচ্ছে ডিপেন্ডেন্সি অফ এগ্রিকালচার ইন্ডাস্ট্রির উপর কীভাবে ডিপেন্ড করে, একটা ইন্ডাস্ট্রি কিন্তু ইকুইপমেন্ট বানায়, মানে কলকারখানায় তো ট্রাক্টর তৈরি হয়, তো এগ্রিকালচার যে ইকুইপমেন্টগুলো আসে সেটা কই থেকে আসে, ইন্ডাস্ট্রি থেকে আসে। ইলেকট্রিসিটি, তারপর ইরিগেশন মানে সেচ, তো সেচ দেওয়ার যে পাম্প, এই পাম্প কই থেকে আসে, ইন্ডাস্ট্রি থেকে আসে। তারপরে ফার্টিলাইজার কই থেকে আসে, ইন্ডাস্ট্রি থেকে আসে। ইন্ডাস্ট্রি থেকে আমাদের এগ্রিকালচারে আসে। তো
তারপরে মডার্ন টেকনোলজি কৃষি খাতে ব্যবহৃত হইতেছে। মডার্ন টেকনোলজি কিন্তু ইন্ডাস্ট্রির থেকে ইন্ডাস্ট্রির অংশে পড়ে, যে মডার্ন এগ্রিকালচার টেকনোলজি ফ্রম ইন্ডাস্ট্রি হেল্প ফার্মার ইনক্রিজ প্রোডাক্টিভিটি। তো আমরা বলতে পারি যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে কিছু কিছু এই ক্ষেত্রে, আবার ইন্ডাস্ট্রিও এগ্রিকালচারের উপর নির্ভর করে, তবে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি এগ্রিকালচারের উপর নির্ভর করে, আবার এগ্রিকালচারও ইন্ডাস্ট্রির প্রোডাক্টের উপর নির্ভর করে। ইন্ডাস্ট্রির প্রোডাক্টটা ইউজ করে এগ্রিকালচার তার ফলন বৃদ্ধি করে বা এগ্রিকালচার ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ব্যবহৃত হয়। তো এতটুকু হইতেছে মোটামুটি এতক্ষণ যা পড়াইলাম, এই একটা ভিডিওতে যা যা পড়াইছি এটার মধ্যে থেকেই কোশ্চেন আসবে মিড টার্মে। এই ভিডিওটা আসলে আমি নিজের জন্য বানাই, যে যাতে আমি পরবর্তীতে আমি ভিডিওটা দেখে রিভাইজ দিতে পারি, কারণ এই 13 পেজের শিট সবসময় আমার কাছে থাকবে না, আর এই ভিডিওটা থাকবে। তো ভিডিওটা বারবার দেখলে আশা করি যে আর কিছু লাগবে না, কারণ এখানে আমি না সব কিছু সুন্দর করে লিখছি, সবচেয়ে সহজ ভাষায় সুন্দর করে গুছানো আছে সবগুলা কোশ্চেন। এই কোশ্চেনগুলাই মিড টার্মে, এই কোশ্চেনগুলো থেকে মিড টার্মে ইনশাল্লাহ আসবে। তো বাই বাই। আর এটা কিন্তু এলএলবির কোনো কোর্সের সাবজেক্ট না, এটা হইতেছে এলএলবির একটা জিইডি কোর্স। মানে আমাদের এলএলবির মধ্যে যেমন অন্যান্য কোর্স আছে, লেবার কোড আছে, তারপরে হইতেছে জেনারেল ক্লজ আছে, তারপরে হইতেছে কনস্টিটিউশন অফ বাংলাদেশ, কনস্টিটিউশন অফ ইউকে ইউএসএ। তো এরাও এরকম একটা কোর্স, এই কোর্সের নাম হইতেছে বাংলাদেশি স্টাডিজ। তো এই কোর্সের এই কোশ্চেন থেকে ইনশাল্লাহ মিড টার্মে আসবো। বাই বাই।